আমরা আমাদের পড়াশোনা শুরু করি। তো পড়াশোনার টপিক ছিল যে ঘর্ষণ বল। এই ঘর্ষণ বল যে পৃথিবীর সবচেয়ে ইম্পর্টেন্ট বল। পৃথিবীর যে কোনো ঘটনায় তুমি ঘর্ষণ বলকে যে খুঁজে পাবা, এটা কোনোদিন উপলব্ধি করছো? তুমি যে এমনকি প্যান্ট পরো, প্যান্ট যে জায়গা মতো থাকে, এটাও ঘর্ষণ বলেরই কারণে। তোমার চামড়া আর প্যান্টের যে তল, ওই দুটা তলের খাঁজ কাটা অংশগুলো একটা এটার সাথে এরকম লেগে থাকে বলে তোমার প্যান্টটা পড়ে যায় না, বরং জায়গা মতো স্থির থাকে। এবং তুমি দাঁড়ায় থাকো বা বসে থাকো বা তুমি যে কাজই করো না কেন, প্রত্যেকটা কাজে ঘর্ষণ বলের একটা প্রভাব আছে। তো ঘর্ষণ বল সৃষ্টি হয় কিভাবে? পৃথিবীর কোনো তলই সমতল না, প্রত্যেকটা তলে খাঁজ কাটা অংশ থাকে। তাহলে এই খাঁজ কাটা অংশগুলা একটা এটার সংস্পর্শে আসলে এভাবে লেগে যায়। লেগে যাওয়ার কারণে খাঁজ কাটা অংশগুলা, যদি বস্তুটাতে কোনো গতি সঞ্চার হয় বা বলের সঞ্চার হয় এবং বস্তুটাকে সরানোর চেষ্টা করা হয়, ওই চেষ্টার বিরুদ্ধে এভাবে লেগে 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 ওই চেষ্টার বিরুদ্ধে বল সৃষ্টি করে, যেটা হচ্ছে আমাদের ঘর্ষণ বল। এটা আমরা একটুখানি রিয়েল লাইফে উপলব্ধি করতে পারবো। আচ্ছা, ঘর্ষণ বলের আবার দুটা প্রকার আছে। সেটা হচ্ছে যে স্থিতি ঘর্ষণ আর গতীয় ঘর্ষণ। এটা আমরা একটুখানি রিয়েল লাইফ চিন্তা করে দেখতে পারবো। আমার এখানে অনেকগুলা ছবি আছে, একটা অ্যানিমেশনও আছে। আপাতত এগুলোর দিকে চোখ না দিয়ে আমার কথা একটু ভালো মতো শোনার চেষ্টা করো। তোমার বাসায় কোনোদিন কোনো ভারী বস্তুকে, ধরো আলমারিকে, এক রুম থেকে অন্য রুমে নিয়ে যেতে বলছে তোমার আব্বু আম্মুরা? আশা করি বলছে। তো তুমি যখন কোনো একটা ভারী বস্তুকে প্রথমে ঠেলার চেষ্টা করো, প্রথম প্রথম ওই আলমারিটাকে তার জায়গা থেকে সরাইতে তোমার জান বের হয়ে যায় না? এত কষ্ট হয়, জান বের হয়ে যায় পুরা পুরা ওই আলমারি থেকে শুধু তার জায়গা থেকে সরাইতে। কিন্তু যখনই আলমারিটা হালকা সরে যায়, হালকা চলা শুরু করে, তখন ওই আলমারিটাকে 2-3 মিটার ছেঁচায় ছেঁচায় নিয়ে যেতে তোমার কোনো কষ্টই, মানে কষ্ট হয়, কিন্তু প্রথমত তোমার প্রাথমিকভাবে তোমার যখন বস্তুটা স্থির ছিল তখন এটাকে সরাইতে যে পরিমাণ কষ্ট হয়েছে, এখন আর ওই পরিমাণ কষ্ট হচ্ছে না। তোমার যতক্ষণ দম আছে তুমি কোনো রকম ঠেলে নিয়ে যেতে পারতেছো 2-3 মিটার। তাহলে একটা জিনিস খেয়াল করো, যখন বস্তুটাকে সরানো লাগতেছে, অর্থাৎ স্থির অবস্থা থেকে আমাকে সরানো লাগতেছে, কোনো রকম এর মধ্যে গতি সঞ্চার করা লাগতেছে, তখন আমার অনেক কষ্ট হচ্ছে, অনেক কষ্ট হচ্ছে। তখন আমার বিরুদ্ধে যে ঘর্ষণ বলটা সৃষ্টি হচ্ছে সেটা অনেক বেশি, তাই তো? আর যখনই আমি বস্তুটাকে সরায় ফেলছি এবং বস্তুটাকে সরাই ফেলার পর বস্তুটাকে একটা গতিতে নিয়ে যাচ্ছি বা একটা ত্বরণে নিয়ে যাচ্ছি, তখন আমার বিরুদ্ধে যে ঘর্ষণ বলটা, সেটা কিন্তু আগের মতো এত বেশি না, তবে বেশি, বাট আগের মতো এত বেশি না। এইটা তুমি এখন এই অ্যানিমেশন দিয়ে একটু বুঝতে পারবে আর কি। দুইটা বস্তু যখন একটা অপরের একজন আরেকজনের সংস্পর্শে থাকে, তখন এদের মাঝে দুটা তলের যে খাঁজ কাটা অংশগুলা তখন একটা একটার ভিতর একদম পুরা গেজে বসে থাকে, যেটার কারণে প্রথমে তোমার বস্তুটাকে শুধু বিচ্যুতি ঘটাই, গতি সঞ্চার করতে অনেক বেশি কষ্ট হয়েছিল, কারণ একটা খাঁচের ভিতর পুরা ঢুকে বসে আছে, যেটা তোমার বিরুদ্ধে অনেক বেশি বল সৃষ্টি করতে পারতেছে। এখন তুমি বস্তুটাকে কখন গতিশীল করতে পারবা? যখন এই খাঁজ কাটা দুটা অংশ একটা একটা সংস্পর্শ থেকে উঠে যাবে। এই যে দেখো, কাইনেটিক ফ্রিকশনের পার্টটাতে দেখো, উঠে গিয়ে তুমি যখন বস্তুটাকে একটা টান দিয়ে টেনে নিয়ে যাচ্ছ, ঠেলে নিয়ে যাচ্ছ, এখন কিন্তু দুইটা তলের যে খাঁজ কাটা অংশগুলা কোনো রকম একটা একটা সংস্পর্শে জাস্ট একটু হাত মিলায় চলে যাচ্ছে। এখন তুমি যে পরিমাণ বিপরীতমুখী ঘর্ষণ বলের সম্মুখীন হচ্ছ, সেটা কিন্তু আর আগের মতো আগে যখন তোমার বস্তুটাকে স্থির অবস্থান থেকে কোনো রকম গতিশীল করতে যে পরিমাণ বাধার সম্মুখীন হয়েছিল, ওই পরিমাণ বাধাটা না, ওই পরিমাণ ঘর্ষণ বলটা না। তাহলে আমি একটা জিনিস বুঝতে পারতেছি যে একটা বস্তুকে স্থির থেকে কোনো রকম গতিশীল করার সময় আমি এক প্রকার বড় বাধার সম্মুখীন হচ্ছি, আর যখনই আমি বস্তুটাকে গতিশীল করে ফেলতেছি তখন আমি আরেক প্রকার ছোট বাধার সম্মুখীন হচ্ছি। এই যে দুই রকম বাধার সম্মুখীন হচ্ছি, একটা বাধা হচ্ছে তোমার স্থিতি ঘর্ষণ বল,
যেটা বস্তুটা যখন স্থির থাকে, দুটা তলের খাঁজ কাটা অংশগুলো একটা একটার ভিতরে একদম ঢুকে বসে থাকে, তখন তোমার প্রয়োগকৃত বলের বিরুদ্ধে যেই বলটা সৃষ্টি হয় সেটা হচ্ছে স্থিতি ঘর্ষণ বল। আর যখন তুমি অনেক বেশি বল দিয়ে ওই বস্তুটাকে খাঁজ কাটা অংশগুলোর থেকে উঠায় চালানো শুরু করবা বা ঠেলা শুরু করবা, বস্তুটাকে ত্বরণ দেওয়া শুরু করবা, তখন বিপরীতে যেই একটু কম ঘর্ষণ বল তুমি সম্মুখীন হও সেটা হচ্ছে তোমার গতীয় ঘর্ষণ বল। তো আশা করি তুমি হচ্ছে যে এই অ্যানিমেশনটা দেখে একটু একটু বুঝতে পারতেছো, তাই না? আশা করি বুঝতে পারতেছো। তাহলে আমি অ্যানিমেশনটা কেটে দিই। কেটে দিই। এইবার আসি আমার এই যে গ্রাফটা, এটা একটু বুঝা লাগবে। এই গ্রাফের এক্স অক্ষ বরাবর আছে কি তোমার? এক্স অক্ষ বরাবর আছে তুমি যতটুকু পরিমাণ বল দিচ্ছ, ওয়াই অক্ষ বরাবর আছে তুমি যে পরিমাণ বল দিচ্ছ তার বিপরীতে কি পরিমাণ ঘর্ষণ বল উৎপন্ন হচ্ছে বা তৈরি হচ্ছে। এইবার একটা বস্তু হচ্ছে এখানে মানে স্থির অবস্থায় আছে, হ্যাঁ স্থির অবস্থায় আছে। তোমাকে তোমার আম্মু বলছে যে বস্তুটাকে সরাইতে হবে বা আলমারিটাকে সরাইতে হবে। তো তুমি প্রথমে ভাবছো তোমার হাতে অনেক শক্তি, এক হাত দিয়ে ঠেলে সরাই ফেলতে পারবা। তো ফার্স্টে এক হাত দিয়ে চেষ্টা করতেছ। তো চেষ্টা করার সময় এক হাত দিয়ে দিচ্ছ 10 নিউটন, আরে সরাই ফেলবো, কিন্তু ভাই কোনো রকমই সরতেছে না। কারণ তুমি যে বস্তুটাকে 10 নিউটন দিচ্ছ এক হাত দিয়ে, ওই বস্তুটা যে তলের উপর আছে ওই তলের খাঁজ কাটা অংশগুলা একটা একটার সাথে লেগে তোমার 10 নিউটনের বিরুদ্ধেই 10 নিউটন সৃষ্টি করতেছে। এই দেখো 10 নিউটন যখন দিচ্ছি তখন আমার বিরুদ্ধে সৃষ্টি হচ্ছে 10 নিউটন। তো 10 নিউটন এদিকে ঘর্ষণ বল 10 নিউটন এইদিকে আমার বিপরীতে সৃষ্টি করে দুটাকে ক্যান্সেল আউট করে বস্তুটার উপর কার্যত লব্ধি বল শূন্য করে এবং বস্তুটার মধ্যে যে ত্বরণ ওটাও শূন্য করে, অর্থাৎ বস্তুটা কোনো প্রকার গতিশীল হয় নাই, বরঞ্চ এখন স্থির আছে। ঠিক আছে? তাহলে আমি একটা জিনিস বুঝতেছি যে কোন একটা বস্তুকে ঠেলার সময় বা এটা স্থির অবস্থান থেকে কোন রকম গতিশীল করার সময় আমি যত পরিমাণ বল দিব এই তলগুলা একটা একটার সাথে তত দৃঢ়ভাবে লেগে আমার বলের বিপরীতে তত পরিমাণ ঘর্ষণ বল সৃষ্টি করবে। এই যে 20-এর বিপরীতে 20, 40-এর বিপরীতে 40, 50-এর বিপরীতে 50। কিন্তু একটা সমস্যা আছে। তাহলে তো এই থিওরিটা আমার এমন দাঁড়ায় যাচ্ছে যে আমি আজীবন যত জোরেই ঢেলি না কেন বস্তুটাকে সরাতে পারবো না, কারণ সবসময় আমার বলের সমান বিপরীত বলটা এই ঘর্ষণ বল দুটা তলের ঘর্ষণ বল সৃষ্টি করতেছে। আসলে এমন না। এই যে খাঁজ কাটা অংশগুলা, এই খাঁজ কাটা অংশগুলা তোমার ক্রিয়ারত বলের বিরুদ্ধে সর্বোচ্চ একটা বল প্রয়োগ করতে পারবে, যেটার বেশি তারা প্রয়োগ করতে পারবে না। তুমি যদি ওই সর্বোচ্চ পরিমাণের চেয়ে একটু বেশি বলই দাও, এই দুটা খাঁজ কাটা অংশ একটা একটা থেকে বিচ্যুত হয়ে যাবে। বিচ্যুত হয়ে এরপর বস্তুটা চলা শুরু করবে। আর যখন এই যে দেখো এইখানে সর্বোচ্চ পরিমাণ বলটা হচ্ছে 50 নিউটন। যখন তুমি 50 নিউটন দিচ্ছ তখনও বস্তুটা ঠিক তোমার বিপরীতে 50 নিউটন দিচ্ছে ঠিকই, কিন্তু এর বের হয়ে যাচ্ছে, মানে পুরা কষ্ট হয়ে যাচ্ছে সব। দুটা তল একটা একটার সাথে পুরা একদম এত জোরে লেগে আছে যে তুমি আরেকটু বেশি বল যদি প্রয়োগ করো, 50 মিনিট হচ্ছে আরেকটু বেশি বল প্রয়োগ করো, তখনই দুটা তলের খাঁজ কাটা অংশ একটা একটার চেয়ে বিচ্যুত হয়ে বস্তুটা চলা শুরু করে। এখন দেখো হঠাৎ করে তোমার প্রকৃত বলের বিপরীতে যে ঘর্ষণ বল এটা হঠাৎ করে কমে গেছে, একদম হঠাৎ করে। যখনই বস্তুটা চলা শুরু করছে তখনই হঠাৎ করে কমে একদম একটা কি স্থির মানে চলে আসছে। এই যে স্থির মান বা স্থির একটা বাধাদানকারী বলে চলে আসছে, এই বাধাদানকারী বল তোমার গতিশীল বস্তুর বিপরীতে ঘর্ষণ বল হিসেবে কাজ করতেছে। এই যে নতুন যে ঘর্ষণ বল, এইটা হচ্ছে তোমার গতীয় ঘর্ষণ বল। গতীয় ঘর্ষণ বল। আর প্রথম যখন তুমি বস্তুটাকে নড়াইতে পারতেছিলা না, তখন যত বল দিচ্ছ তোমার বিপরীতে তত বল সৃষ্টি হচ্ছিল। তখন যে ঘর্ষণ বলটা বস্তুটাকে কোনো রকম ভাবে স্থির রাখতেছিল ওটা হচ্ছে স্থিতি ঘর্ষণ বল। আশা করি আমি খুব শর্টে বলতেছি, কারণ হচ্ছে যে এর একটা রিভিশন টাইপ ভিডিও। তোমার যদি ফ্রিকশন বুঝতে কষ্ট হয় তাহলে তুমি বাইরে কোথাও থেকে আরেকটু বুঝে আসতে পারো। আর তোমরা যারা নতুন নতুন ফ্রিকশন ধরছো
বা ঘর্ষণ বল ধরছো তাদের জন্য এই ভিডিওটা না, কারণ সামনে অনেক কিছু আসবে যেটা তোমার মাথা হচ্ছে যে ঘুরায় পেঁচায় দিবে। তো এর চেয়ে বেটার তুমি আগে একবার ঘর্ষণ শেষ করে আসো, এরপর এই ভিডিওটা দেখিও। আচ্ছা, তাহলে আমি আগাই। এইবার ঘর্ষণ বল কিভাবে গণনা করব, এটা 9-10-এর, এটা কিন্তু 9-10-এর, সরি কি যে খাইছি আজকে। তাহলে এখন ঘর্ষণ বল কিভাবে গণনা করব এই পার্টে আসি। ঘর্ষণ বল গণনার ক্ষেত্রে ঘর্ষণ বল আমি মাপবো বা কতটুকু ঘর্ষণ বল সৃষ্টি হচ্ছে সেটা মাপবো হচ্ছে F ঘর্ষণ বল ইজ ইকুয়াল টু বস্তুটা তলের উপর যে পরিমাণ বল প্রয়োগ করতেছে, বস্তুটা তলের উপর যে পরিমাণ বল প্রয়োগ করতেছে লম্বভাবে, বা তল বস্তুটার উপর যে পরিমাণ না, এই যে পরিমাণ সে প্রয়োগ করতেছে তার সমপরিমাণ বল যেটা প্রতিক্রিয়া বল হিসেবে প্রয়োগ করতেছে, ওই প্রতিক্রিয়া বল ইনটু দুটা তলের খাঁজ কাটা অংশের মধ্যে একটা সম্পর্ক যেটা হচ্ছে ঘর্ষণ গুণাঙ্ক, সে ঘর্ষণ গুণাঙ্ক 9-10-এর জিনিস, কিন্তু বুঝছি 9-10-এর জিনিস। তাহলে এই এখন ভাইয়া ঘর্ষণ তো আবার দুই রকম, তাহলে ঘর্ষণ গুণাঙ্ক দুই রকম হবে? হ্যাঁ, অবশ্যই ঘর্ষণ গুণাঙ্ক দুই রকম। এটা হচ্ছে স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক আর এটা হচ্ছে গতীয় ঘর্ষণ গুণাঙ্ক, মিউ কে। তো স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক আমি যখন পরিমাপ করব তখন আসবে মিউ এস, আর গতীয় ঘর্ষণ গুণাঙ্ক যখন আমি পরিমাপ করব তখন আসবে মিউ কে। এখন আমার এই আর এর যে ব্যাখ্যাটা, এটা কিন্তু আমি তোকে বলে দিছি, সরি, তো আর এর যে ব্যাখ্যাটা এটা কিন্তু আমি তোমাকে বলে দিছি। এই ব্যাখ্যাটা তোমাকে আমি আর দিব না, সামনে ভিডিওর সামনে আর দিব না, তুমি এখান থেকে মাথায় গেঁথে নাও। আর হচ্ছে তল দ্বারা বস্তুর উপর প্রতিক্রিয়া বল, যেটা হচ্ছে বস্তুটা তলের উপর লম্বভাবে যে পরিমাণ বল প্রয়োগ করতেছে তারই সমপরিমাণ বল। না হলে তো বস্তুটাকে এই তলের উপর স্থির রাখতে পারবে না। এই দুটা সমান হইলে, তল যদি বিপরীতে বস্তুটা যে পরিমাণ বল প্রয়োগ করতেছে তার সমান বিপরীতে সেম পরিমাণ বল প্রয়োগ না করে, তাহলে তো এই দুটা বল ক্যান্সেল আউট হয়ে বস্তুটা ত্বরণ শূন্য বানাইতে পারবে না, তাই না? বস্তুটার ত্বরণ শূন্য বানাই, তারপরে তো বস্তুটাকে এই তলের উপর স্থির রাখতে পারবে বা এই তলের উপর ভাসায় রাখতে পারবে। তাহলে তো বস্তুটার মধ্যে একটা লব্ধি বল সৃষ্টি হবে, যেরকম চোরাবালিতে হয়। চোরাবালি একদম বস্তুটা যে পরিমাণ বল নিচের দিকে প্রয়োগ করতেছে তার সমপরিমাণ বল উপরের দিকে প্রয়োগ করতে পারে না, যেটা কারণে বস্তুটা নিচের দিকে একটা ত্বরণ লাভ করে, লব্ধি বল লাভ করে, যেটা কারণে বস্তুটা ভিতরে ঢুকে যায়। কিন্তু আমার বস্তুটা তো ভূমির উপর আছে, কারণ ভূমি তার প্রকৃত বলের বিপরীতে সমপরিমাণ প্রতিক্রিয়া বল প্রয়োগ করতেছে, ঠিক আছে, যেটার উপর আমার ঘর্ষণ বল যে সৃষ্টি হচ্ছে তা নির্ভর করতেছে, ঠিক আছে। তাহলে এইবার আসি দুটা গুরুত্বপূর্ণ জিনিসের দিকে। ঘর্ষণ বল সবসময় গতির বিপরীতে কাজ করে। ঘর্ষণ বল সবসময় চাইবে তোমার বস্তুটাকে স্থির রাখতে, ও চাইবে কোনোভাবে বস্তুটা স্থির থাকুক, এটা হচ্ছে ওর জীবনের একটা মাত্র লক্ষ্য। তো ঘর্ষণ বল সবসময় গতির বিপরীতে কাজ করে, বুঝছো? তুমি যেই দিকে বস্তুকে ঠেলবা ঠিক তার বিপরীতেই বস্তুটাকে স্থির রাখার জন্য ঘর্ষণ বল কাজ করবে, ঠিক আছে। এইবার আসি ঘর্ষণ বল, এবার আসি সেকেন্ড পয়েন্টে। এটা একটু ইম্পর্টেন্ট, এটা তো আমরা আগে ফিল করে আসছি, এটা একটু ইম্পর্টেন্ট। দেখো, ঘর্ষণ বল সবসময় বৃহত্তর বলের বিরুদ্ধে কাজ করে। কিছু কি বুঝছো? ধরো তোমার এই বস্তুটার উপর তুমি এদিকে ঠেলতেছো বড় কোনো একটা বলে, তোমার ছোট ভাই এদিকে ঠেলতেছে ছোট কোনো একটা বলে, F2 ধরলাম। তো বড় বল যেদিকে কাজ করতেছে ওইদিকে তো লব্ধি বল সৃষ্টি হবে, তাহলে ওইদিকে বস্তুর ত্বরণ সৃষ্টি হবে, বস্তুটা ওইদিকে চলার চেষ্টা করবে। কিন্তু এখানে তো ঘর্ষণ বল আছে, যেটা কি করবে, বড় বলের বিরুদ্ধে গিয়ে ছোট বলের সাথে একসাথে কাজ করে এই বড় বলটাকে কোনো রকমে ক্যান্সেল আউট করার চেষ্টা করবে, যাতে সে এই বস্তুটাকে কি রাখতে পারে, স্থির রাখতে পারে, বুঝছি? তো সবসময় হচ্ছে তোমার ঘর্ষণ বল হচ্ছে বড় বৃহত্তর বল, অর্থাৎ যেদিকে লব্ধি বল সৃষ্টি হওয়ার আশঙ্কা আছে তার বিপরীতেই সৃষ্টি হবে, যাতে বস্তুটাকে স্থির রাখতে পারে। তাহলে আসি টাইপ 1। এই টাইপের ফার্স্টে হচ্ছে তোমার
তুমি হচ্ছে বস্তুটাকে এফ পরিমাণ বলে ভূমির সমান্তরালে টানার চেষ্টা করতেছো, তাহলে এফ পরিমাণ বলে ভূমির সমান্তরালে টানার চেষ্টা করলে এই দুটো তলের মাঝে যে ঘর্ষণ বল ওটা তোমার বলের বিরুদ্ধে সৃষ্টি হবে এফ। আর বস্তুটা তো তল বরাবর নিচের দিকে কি প্রয়োগ করতেছে, তার ওজন প্রয়োগ করতেছে, এছাড়া তো আর কোনো বল এখানে নাই। তাহলে আমরা সবখানে হচ্ছে টাইপ যখন করব, কোন একটা টাইপ যখন বুঝবো, তার আগে হচ্ছে যেহেতু ঘর্ষণ বল গণনার ক্ষেত্রে তলের প্রতিক্রিয়া বলটা অনেক ইম্পর্টেন্ট, প্রত্যেক ক্ষেত্রে আমরা প্রতিক্রিয়া বলটা আগে বের করে রাখবো। তাহলে এখন ফার্স্টে যে প্রতিক্রিয়া বলটা, এই প্রতিক্রিয়া বলটা আমরা আগে বের করি, আর ইজ ইকুয়াল টু কি mg, বা তার ওজনটাই কিন্তু, ঠিক আছে, আগে বের করে রাখলাম। তাহলে এবার আসো, এই যে বস্তুটাকে আমি কোনোভাবে স্থির থেকে যদি গতিশীল করতে চাই, তাহলে আমাকে সর্বনিম্ন কত পরিমাণ বল প্রয়োগ করতে হবে, বা স্থিতি বা কোন রকম বিচ্যুতি ঘটাতে চাইলে, তার স্থির অবস্থান থেকে কোন রকম বিচ্যুতি ঘটাতে চাইলে আমাকে সর্বনিম্ন যে পরিমাণ বল প্রয়োগ করতে হবে বা তোমাকে প্রয়োগ করতে হবে, সেটা হচ্ছে তার স্থিতি ঘর্ষণের সর্বোচ্চ যে বলটা, যেই বলটার বেশি আর স্থিতি ঘর্ষণ হচ্ছে প্রয়োগ করতে পারে না, সেই পরিমাণ বলটা আমাকে প্রয়োগ করতে হবে কোন রকমে এই বস্তুটাকে তার স্থিতি অবস্থা থেকে বিচ্যুতি ঘটাইতে। বুঝছি? এটা হচ্ছে আমার সর্বনিম্ন বল। এখান থেকে আমি তো একটা ইকুয়েশন পাইলাম, এগুলো সবই ইম্পর্টেন্ট ইকুয়েশন, প্রত্যেকটা টাইপে যে আমি পাচ্ছি। এবার আসি গতীয় ঘর্ষণে। যখনই আমি স্থিতি ঘর্ষণকে অতিক্রম করে ফেললাম, এখন আমার বিরুদ্ধে তো স্থিতি ঘর্ষণের মতো এত বড় বল কাজ করতেছে না, এখন আমার বিরুদ্ধে কাজ করতেছি কি গতীয় ঘর্ষণ বল আমার বিরুদ্ধে কাজ করতেছে। এখন গতীয় ঘর্ষণ বল তো আমার বল থেকে ছোট হবে, কারণ আমি অলরেডি স্থিতি ঘর্ষণকে হারাই আসছি, যেটা কিনা গতীয় ঘর্ষণ থেকে বেশি হয়, তাই না? তাহলে আমার বল যেহেতু বেশি, তাহলে একটা লব্ধি বল, এর থেকে গতীয় ঘর্ষণ বিয়োগ হয়ে একটা লব্ধি বল থাকবে, যে লব্ধি বলটা এই বস্তুতে ত্বরণ সৃষ্টি করবে, এই ত্বরণ ধরি সৃষ্টি করতেছে। তাহলে যে পরিমাণ লব্ধি বল, সেটা তো আমি ত্বরণ দিয়ে পরিমাপ করতে পারবো, ওই বস্তুটার ভর ইনটু হচ্ছে ত্বরণটা, তাই না? তাহলে এই লব্ধি বল ইজ ইকুয়াল টু বস্তুটার ভর ইনটু ত্বরণ। তো আশা করি আমরা আস্তে ধীরে বুঝতেছি। তো আমি যত ডিপে যাব বা যত নিচে নামবো, আমি তোমাকে তত কম বোঝানোর চেষ্টা করব, কারণ যে জিনিসটা আমি তোমাকে একবার বুঝাই ফেলছি, তোমার যদি লাগে এটা তো একটা রেকর্ডেড ক্লাস, একটু পিছায় দেখে নাও, বুঝে নাও, ঠিক আছে? তাহলে এরপরে আসি, এখন তুমি বা আমি ধরি প্রত্যেকটা বারে তুমি থেকে আবার আমিতে শিফট হয়ে যাচ্ছে। আচ্ছা, এবার একটা বস্তুকে আমি তলের সাথে থিটা ডিগ্রি কোণে হচ্ছে যে টানতেছি, ঠিক আছে? তাহলে থিটা ডিগ্রি কোণে টানতেছি। আচ্ছা, তাহলে আমি তো আমার বলকে উপাংশে ভাগ করতে পারবো, এক্স অক্ষ বরাবর ভাগ করলাম এফ কস থিটা, মাঝে এটা থিটা, তাহলে ওয়াই অক্ষ বরাবর উপরের দিকে কাজ করতেছে এফ সাইন থিটা। তাহলে আমার বলের যে পরিমাণ, আচ্ছা তার আগে আমি এটা তো নিচের দিকে তার ওজনে কাজ করতেছে, তাই না? তাহলে একটা জিনিস দেখো তো, এখন বস্তুটা তলের উপর যে পরিমাণ বল প্রয়োগ করতেছে, বা তল বস্তুটার উপর যে পরিমাণ বা যে সমপরিমাণ প্রতিক্রিয়া বলটা প্রয়োগ করতেছে, সেটা কত হবে? আর ইজ ইকুয়াল টু ডাব্লিউ বা এম জি মাইনাস এফ সাইন থিটা না? তোমরা যদি নিউটনিয়ান মেকানিক্সের ফ্রি বডি ডায়াগ্রাম পড়ে আসো, তোমরা এটা বুঝার কথা, এটা কি কইছ বুঝার কথা, আশা করি পড়ে আসছো, বুঝতেছো, ঠিক আছে? তাহলে আবার এফ কস থিটার বিরুদ্ধে কি কাজ করবে? আমার ঘর্ষণ বল, মানে আমার বলের যে এক্স অক্ষ বরাবর উপাংশ, তার বিরুদ্ধে তো অবশ্যই, সেটা তো বস্তুটাকে গতিশীল করার পায় তারা করতেছে, তাহলে তার বিরুদ্ধে অবশ্যই আমার ঘর্ষণ বল কাজ করবে, তাহলে এফ কাজ করতেছে। এখন দেখো, বস্তুটাকে কোন রকম বিচ্যুতি ঘটাইতে, স্থির অবস্থান থেকে কোন রকম বিচ্যুতি ঘটাইতে আমাকে সর্বনিম্ন যে বলটা প্রয়োগ করতে হবে, ওই বলটার ক্ষেত্রে আমার যে শর্ত, আমার এক্স অক্ষ বরাবর বলের উপাংশ হইতে হবে সর্বোচ্চ স্থিতি ঘর্ষণের সমান, তাই না? কোন রকমের বস্তুটাকে স্থির অবস্থান থেকে বিচ্যুতি ঘটাইতে। এরপর আমি যখন স্থির অবস্থান থেকে বিচ্যুতি ঘটাই ফেলবো, আমার বস্তুটার উপর যখন গতীয় ঘর্ষণ বল
প্রয়োগ হবে, বিপরীতে গতীয় ঘর্ষণ বল সৃষ্টি হবে, তখন তো সেটা আমার প্রয়োগকৃত এক্স অক্ষ বরাবর বলের চেয়ে কম হবে। তাহলে আমার প্রয়োগকৃত বলের এক্স অক্ষ বরাবর যে উপাংশ তার দিকে একটা লব্ধি বল সৃষ্টি হবে, যেটার কারণে ত্বরণের সঞ্চার হবে। লব্ধি বলের কারণে যে ত্বরণের সঞ্চার হচ্ছে ওটা দ্বারা আমি লব্ধি বল পরিমাপ করতে পারছি শুধুমাত্র কি ভরের সাথে গুণ দিয়ে, তাই না? তাহলে লব্ধি বল, এটা এইটার থেকে এটা মাইনাস করে তো লব্ধি বল পাচ্ছি, সেটা হচ্ছে এম ইন্টু এ সমান, তাই না? আশা করি বুঝতে পারতেছো। তাহলে এরপরে যাই। এখন এখন হচ্ছে আমি আমার বস্তুটাকে এক্স অক্ষের সাথে থিটা ডিগ্রি করে নিচের দিকে, অর্থাৎ হচ্ছে এভাবে ঠেলে ঠেলে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছি। আগের বার হচ্ছে এভাবে টেনে নিয়ে যাচ্ছিলাম, তো এবার হচ্ছে আমি হাত দিয়ে এভাবে ঠেলে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছি আর কি। তাহলে এই ক্ষেত্রে আমার বল প্রয়োগ হচ্ছে এক্স অক্ষের সাথে থিটা ডিগ্রি নিচের দিকে আর কি। তাহলে এক্ষেত্রে আমি যদি আমার বলের উপাংশে ভাগ করি, উপাংশে ভাগ করলে এফ, সরি এটা কস থিটা বাই, আর এখানে আসবো যে এফ সাইন থিটা। আর অবশ্যই বস্তুর একটা ওজনও কাজ করতেছে এম জি। আর আমার এক্স অক্ষ বরাবর বলের যে উপাংশ, সেটা তো বস্তুটাকে গতিশীল করার চেষ্টা করতেছে, তার বিরুদ্ধে কাজ করবে কি ঘর্ষণ বল। তাহলে আমি যে তলের থেকে প্রতিক্রিয়া বলটা পাবো, সেক্ষেত্রে প্রতিক্রিয়া বলটা কি হবে? এম জি প্লাস এফ সাইন থিটা না? হ্যাঁ, কারণ এই ক্ষেত্রে আমার বলের উপাংশটাও এই বস্তুটা তলের উপর যে পরিমাণ বল প্রয়োগ করতেছে তার মধ্যে যোগান দিচ্ছে, তাই না? আগে তো তার থেকে কমাই ফেলতেছিল বিপরীত দিকে কাজ করে, এবার হচ্ছে তাতে যোগান দিচ্ছে, তাহলে প্লাস হবে, তাই তো? এবার হচ্ছে আমার প্রতিক্রিয়া বল এটা। এখন দেখো, তাহলে আগের মতো আবার আসি যে এখন আমি আমার বস্তুটাকে যদি কোন রকম বিচ্যুতি ঘটাতে চাই স্থির অবস্থান থেকে, তাহলে আমার বলের এক্স অক্ষ বরাবর উপাংশটা হওয়া লাগবে সর্বোচ্চ গতি স্থিতি ঘর্ষণের সমান। তাহলে কোন রকম আমি বস্তুটাকে স্থির অবস্থান থেকে বিচ্যুতি ঘটাতে পারবো। এরপর আসি চল ঘর্ষণের ক্ষেত্রে। চল ঘর্ষণের ক্ষেত্রে যখন আমি স্থিতি ঘর্ষণ অতিক্রম করে ফেলবো, তখন সম্মুখীন হব চল ঘর্ষণের। তো চল ঘর্ষণের সম্মুখীন হইলে এরপরে আমার এক্স অক্ষ বরাবর বলের উপাংশ থেকে চল ঘর্ষণ কিছু পরিমাণ বল ক্যান্সেল আউট করে ফেলবে, তো লব্ধি বল যেটা থাকবে, তো লব্ধি বলের মান হবে এম ইন্টু সঞ্চারিত যে ত্বরণটা, সে ত্বরণটা আর কি, স্বাভাবিকভাবে। তাহলে আসি, এখান থেকে একটা জিনিস বুঝতে পারতেছি যে টানা থেকে ঠেলা সহজ, তাই না? টানার ক্ষেত্রে টানার ক্ষেত্রে দেখো, টানার ক্ষেত্রে যে আমার গতির বিপরীতে যে গতীয় ঘর্ষণ বল সৃষ্টি হচ্ছিল, ওই গতীয় ঘর্ষণ বল হচ্ছে মিউ কে, যেটা একটা ধ্রুবক। দুটা তলের ক্ষেত্রে এটা একটা ধ্রুবক থাকে, যেটা হচ্ছে দুটা তলের আহ এই খাঁজ কাটা অংশ বৈশিষ্ট্য, খাঁজ কাটা অংশের বৈশিষ্ট্যকে আসলে প্রকাশ করে। বেশি হলে খাঁজ কাটা অংশ বেশি, কম হলে কম। তাহলে এইটা হচ্ছে দোনোটা ক্ষেত্রে আমি যেহেতু বস্তুটাকে একই তলে রাখছি, দোনোটা ক্ষেত্রে মিউ কে সমান, অর্থাৎ গতীয় ঘর্ষণ গুণাঙ্ক সমান। শুধু চেঞ্জ হয়েছে কি আমার যে তলের প্রতিক্রিয়া। টানার ক্ষেত্রে তলের প্রতিক্রিয়া হচ্ছে ওজন থেকে তোমার বলের অক্ষ বরাবর উপাংশ বিয়োগ। তাহলে তোমার প্রতিক্রিয়া কম। প্রতিক্রিয়া কম মানে কি? আলটিমেটলি দুটা গুণ হয়ে গতীয় ঘর্ষণ কম। তো গতীয় ঘর্ষণ কম মানে কি? তোমার এক্স অক্ষ বরাবর যে বল প্রয়োগ হচ্ছে, তুমি যে এক্স অক্ষ বরাবর তোমার বলে যে এক্স অক্ষ বরাবর উপাংশ, তার বিপরীতে বাধাদানকারী গতীয় ঘর্ষণ কম। তো বাধাদানকারী গতীয় ঘর্ষণ কম হলে ত্বরণ বেশি হবে, অর্থাৎ টানা সহজ হবে। আর এখন তো আর এর মান এম জি প্লাস এফ সাইন থিটা, আরো বেশি, তার চেয়েও বেশি। তাহলে এক্ষেত্রে তোমার গতীয় ঘর্ষণের মান বেশি হবে তোমার এক্স অক্ষ বরাবর বলের উপাংশে বিপরীতে। তো বেশি হইলে কি? ত্বরণ কম হবে বা তোমার কষ্ট বেশি হবে, আস্তে আস্তে ঠেলতে পারবা বস্তুটাকে। তো এটার থেকে বুঝতে পারতেছি সেম পরিমাণ বল যখন আমি উপরের দিকে টানতেছিলাম, উপরের দিকে করে টানতেছিলাম, তখন আমার বস্তুটাকে বেশি ত্বরণে বা সহজে টেনে নিয়ে যেতে পারতেছিলাম। বাট এখন যখন আমি ঠেলতেছি এদিক থেকে বল প্রয়োগ করে, তখন আমার ঠেল সরি ঠেলা ঠেলা বলতে এখানে কিভাবে বুঝাইছে? টানা থেকে ঠেলা সহজ। আচ্ছা, আমি দুটা আমরা যেভাবে উপলব্ধি করি আর কি, তো আমি এখন এভাবে ঠেলতেছি, তো ঠেলার ক্ষেত্রে হচ্ছে আমার বেশি বাধার সম্মুখীন হচ্ছে আর কি। টানা থেকে ঠেলা সহজ, টানা ঠেলা থেকে টানা সহজ এলো, এটা আমি কি লিখছি? আচ্ছা, আমরা যে ভেক্টর অধ্যায় পড়ে আসছিলাম ওটার থেকে লিখছিলাম মনে হয় যে একটা টলিকে যে টানি, ওই টানার ক্ষেত্রে না, এটা হচ্ছে তো হবে তোমার
ঠেলা থেকে টানা সহজ, আমি যতদূর বুঝতেছি আর কি, বা আমি হয়তো ভুল লিখছি। আচ্ছা, যাই হোক। আচ্ছা, একটা জিনিস খেয়াল করো তো, একটা জিনিস খেয়াল করো, আমি যখন আমার বস্তুটাকে স্থিতি ঘর্ষণ কে অতিক্রম করে গতিশীল করছি, এরপরে আমার কি এটা বাধ্যতামূলক যে আমি সব সময় বস্তুটাকে একটা ত্বরণের উপর রাখবো? এটা কি আমার উপর বাধ্যতামূলক? আমি কি চাইলে বস্তুটাকে এরপর সমবেগে নিয়ে যেতে পারি না? তাহলে তখন আমি কি করব? আমি আমার বলটাকে একটু কমায় দিব, কমায় দিয়ে, বস্তুটা তো চলতেছে, এখন তো আর স্থিতি ঘর্ষণের কোনো অস্তিত্ব নাই। তো আমি হচ্ছে আমার বলটাকে একটু কমায় দিতে পারবো। বলটা বাড়ানো লাগছে স্থিতি ঘর্ষণকে অতিক্রম করার জন্য, এখন আমি কমায় দিয়ে কিসের পরিমাণ করব? কিসের সমপরিমাণ করব? আমার গতীয় ঘর্ষণের সমপরিমাণ করব। তাহলে গতীয় ঘর্ষণের সমপরিমাণ করলে ওই মুহূর্তে বস্তুটার যে বেগ ছিল ওই বেগই সবসময় থেকে যাবে, কারণ তোমার তোমার যখন বলের এক অক্ষ বরাবর উপাংশটা বস্তুর গতীয় ঘর্ষণের সমান হবে, বা তোমার গতির বিপরীতে বাধার সমান হবে, তখন তো বস্তুটার উপর যে প্রয়োগ, এই দুটা মিলে তো জিরো হয়ে যাবে, তাই না? তার মানে বস্তুটার উপর প্রয়োগকৃত লব্ধি বল হয়ে যাবে শূন্য। তার মানে বস্তুটাতে কোনো ত্বরণ নাই। ত্বরণ নাই মানে কি বেগ নাই? এমন কিছু না। ওই মুহূর্তে যখন তুমি বেগটা কমায় গতীয় ঘর্ষণের সমপরিমাণ নিয়ে আসছো, তখন কিন্তু ত্বরণ হয়ে যাবে শূন্য, বাট যে বেগটা ছিল ওই বেগে তুমি ঠেলে নিয়ে যেতে পারো না, ঠিক আছে? যদি এ সমান হয়, এ হচ্ছে 0 বস্তু সমবেগে যাবে। আশা করি তোমরা এটা অনুধাবন করতে পারতেছো। তো আসি এরপরে। এরপরে হচ্ছে এই বস্তুটার উপর কোনো বল প্রয়োগ করতেছে না, করা হচ্ছে না। এই বস্তুটাকে আমরা একটা হেলানো তলে রাখছি। এই হেলানো তলে সর্বোচ্চ কত কোণে আমি বস্তুটাকে রাখতে পারবো, এটা আমি পরিমাপ করতেছি আর কি। তো পরিমাপ করার ক্ষেত্রে আমি যে জিনিসটা পাইছি, আমি দেখতেছি যে বস্তুটা তলের উপর, আচ্ছা প্রথমে দেখি যে বস্তুটার ওজন তো নিচের দিকে কাজ করতেছে, তাই না? তাহলে বস্তুটা তলের উপর কি পরিমাণ বল প্রয়োগ করতেছে? বস্তুটা তলের উপর এম জি কস থিটা। এখন আমাকে বলিও না ভাই এটা মধ্যবর্তী কোণ কেন থিটা, বা এটার সমান, এটা আমাকে জিজ্ঞেস করিও না, ঠিক আছে? তাহলে ওজনের একটা উপাংশ তলের, তল বরাবর লম্বভাবে বস্তুটা যে বল প্রয়োগ করতেছে, তাতে হচ্ছে যে তোমার ব্যয় হচ্ছে। তাহলে ওজনের আরেকটা উপাংশ বস্তুটাকে হচ্ছে তল বরাবর নিচের দিকে, তল তলের উপর ছিল এটা, আর এটা হচ্ছে তল বরাবর নিচের দিকে টানার চেষ্টা করতেছে, এম জি সাইন থেটা, ঠিক আছে? তাহলে এই দুটা তলের তো মধ্যবর্তী একটা ঘর্ষণ বল আছে। তাহলে কোন সময় বস্তুটা স্থির থাকবে? যে সময়ে তোমার এম জি সাইন থিটা থাকবে তোমার স্থিতি ঘর্ষণের সর্বোচ্চ যে বলটা ওই বলের সমান। এর চেয়ে ছোট থাকলে তো অফকোর্স স্থির থাকতেছে। আমরা একদম চরম ক্ষেত্রটা বিবেচনা করতেছি, যে ক্ষেত্রে আমার বস্তুটার যে ওজনের যে তল বরাবর উপাংশ, যেটা বস্তুটাকে তল বরাবর টানার চেষ্টা করতেছে, তার বিপরীতে সৃষ্টি হওয়া স্থিতি ঘর্ষণের সর্বোচ্চ পরিমাণের সমান হবে, তাই তো? তাহলে আবার আমরা হচ্ছে এখানে কি বের করছি? বস্তুটা তল বরাবর লম্বভাবে যে বল প্রয়োগ করতেছে, বা বস্তুটার উপর তল লম্বভাবে বিপরীতে যে সমপরিমাণ প্রতিক্রিয়া বল প্রয়োগ করতেছে, ওটা প্রতিক্রিয়া হচ্ছে বল প্রয়োগ করতেছে, সেটা আমরা বের করছি। আর ইজ ইকুয়াল টু এম জি কস থিটা, এম জি কস থিটা যেটা হচ্ছে বস্তু প্রয়োগ করতেছে আর কি। তাহলে এই দুটা থেকে আমরা যদি ডিভাইড করে দিই এই দুটাকে, আর আর কাটাকাটি, জি এম জি, এটা দুটাই কাটাকাটি, পাচ্ছি কি টেন থিটা ইজ ইকুয়াল টু মিউ এস। তার মানে কি পাচ্ছি? টেন থিটা ইজ ইকুয়াল টু মিউ এস বলতে আমি সর্বোচ্চ যে কোণে রাখতে পারবো, সর্বোচ্চ যে কোণে বস্তুটাকে আমি এই হেলানো তলে রাখতে পারবো, সেটা হচ্ছে থিটা। থিটা ইজ ইকুয়াল টু টেন ইনভার্স আমার যে গতীয় ঘর্ষণের গুণাঙ্ক সেটা। বুঝছো কি? হ্যাঁ, এটা কিন্তু 9-10 এরিয়া, আমি কেন এত জোর দিয়ে বুঝাচ্ছি জানি না, আশা করি বুঝতেছো আর কি। তাহলে সর্বোচ্চ যে পরিমাণ কোণে আমি বস্তুটাকে হেলায় রাখতে পারবো সেটা আমি পেয়ে গেছি, কারণ সর্বোচ্চ এম জি সাইন থিটা যেটা তল বরাবর কাজ করতেছে, ওটা হচ্ছে যে সর্বোচ্চ স্থিতি ঘর্ষণের সমান। কোন রকম বিচ্যুতি ঘটাইতেছে এমন অবস্থা। তো এর যে বেশি যদি কোণে আমি হেলাইতে যাই, তাহলে এমজি সাইন থিটার মান বেড়ে যাবে এবং বিচ্যুতি ঘটায়। এরপর হচ্ছে যে বস্তুটা আস্তে ধীরে কি নিচের দিকে পড়া শুরু করবে।
তখন তুমি আর বস্তুটাকে ওই এর চেয়ে বড় ডিগ্রি কোনো তলের মধ্যে আর হেলায় রাখতে পারবা না। এখানে রাখলে বস্তুটা আস্তে ধীরে এখানে তল বরাবর নিচের দিকে আসা শুরু করবে। এই যে এই থিটা কোণটাই হচ্ছে সর্বোচ্চ। তাহলে এই তো স্থিতি অবস্থানটা বুঝলাম। ধরো এখন আমি থিটাটা বাড়াই দিলাম বা বস্তুর ভর বাড়াই দিলাম, এখন mg সাইন থিটা বেড়ে গেছে। তাহলে mg সাইন থিটা বেড়ে কি করছে, স্থিতি ঘর্ষণকে অতিক্রম করে ফেলছে। তাহলে এখন তার স্থিতি ঘর্ষণের অস্তিত্ব নাই। এখন কিসের অস্তিত্ব? গতীয় ঘর্ষণের অস্তিত্ব। তাহলে বস্তুটা যে তল বরাবর নিচের দিকে পড়তেছে তার বিপরীতে কি কাজ করতেছে? তার বিপরীতে কাজ করতেছে তোমার গতীয় ঘর্ষণ। গতীয় ঘর্ষণের পরিমাণ হচ্ছে মিউকে ইন্টু আর। তাহলে গতীয় ঘর্ষণ আমার তল বরাবর যে ওজনের উপাংশ ওটার থেকে বিয়োগ হয়ে তল বরাবর একটা লব্ধি বল সৃষ্টি করতেছে। যে লব্ধি বলের মান হচ্ছে সঞ্চারিত ত্বরণ ইনটু ওই বস্তুটার ভর। শেষ। এরপর আসি, এখন হচ্ছে আমি এই দুটা পার্ট একটু করে বুঝাই দিব। এরপর এগুলো আমি জানি তুমি নিজে নিজে বুঝাইতে বের করতে পারবে আর কি। কারণ সবকিছু বুঝাই দেওয়া আসলে উচিত না, তোমাকে নিজেও তো একটু কিছু ট্রাই দিতে হবে, তাই না? তাহলে আসি, ধরো একটা হেলানো তলে বস্তু রাখা হয়েছে। ওই হেলানো তল আর তোমার বস্তুটার যে তল সংস্পর্শে আছে ওই দুটা তলের মধ্যবর্তী যে ঘর্ষণ গুণাঙ্ক ওটা হচ্ছে মিউ। মিউ দিয়ে আমি মিউ এসও বুঝাইছি, মিউ আর বুঝাইছি। আচ্ছা, এখানে তো আমরা এখানে আমি তো ভাবছিলাম আমি ওই প্রতিক্রিয়া বল লিখতে ভুলে গেছি। আমি এখানে আবার আমার আগে প্রতিক্রিয়া বলটা লিখে নিব। এখন সুন্দর মতো এই বস্তুটার উপর কি কি বল কাজ করতেছে সব লিখে নিই। বস্তুটার নিচের দিকে ওজন mg, এই দিকে হচ্ছে mg cos থিটা, আর বস্তুটার ওজনের এই দিকে উপাংশ হচ্ছে mg sin থিটা। তাহলে আমি যদি প্রতিক্রিয়া বল লিখতে চাই, প্রতিক্রিয়া বল কি এখন? এখন প্রতিক্রিয়া বলটা আবার বা তলের তলের প্রতিক্রিয়া বল বারবার বলতেছি যাতে তোমার মাথায় আসে। mg কি cos থিটা, বস্তুটা তলের উপর যে পরিমাণ লম্বভাবে বল প্রয়োগ করতেছে সেটাই, তাই না? এখানে তো আর কোনো বল নেই। তাহলে একটা জিনিস দেখো, এখানে দুটা কেস আনছি। এই কেসের দিকে আপাতত তাকাও না, এই কেসের দিকে তাকাও। এই কেসে কি হচ্ছে? এই কেসে হচ্ছে তুমি যে পরিমাণ বলে বস্তুটাকে উপরের দিকে তল বরাবর টানতেছ ওইটা হচ্ছে বস্তুটার তল বরাবর নিচের দিকে যে উপাংশ ওটার চেয়ে বেশি। তো আমি ফার্স্টে যখন তোমাকে ঘর্ষণ বলের সম্পর্কে ধারণা দিচ্ছিলাম তখন কি বলছিলাম? ঘর্ষণ বল সবসময় বৃহত্তর বলের বিপরীতে কাজ করে, কারণ সে বস্তুটাকে স্থির রাখতে চায়। তাহলে এইবার ঘর্ষণ বল কোন দিয়ে কাজ করবে? যেহেতু তোমার বলটা হচ্ছে তল বরাবর উপরের দিকে, তাহলে ক্ষুদ্রতর বলের দিকে কাজ করবে ঘর্ষণ বল। তো ক্ষুদ্রতর বলের দিকে ঘর্ষণ বল কাজ করলে এই ক্ষুদ্রতর বল আর ঘর্ষণ বল একসাথে হচ্ছে আমার বলটাকে প্রশমিত করে বস্তুটাকে স্থির রাখার চেষ্টা করতেছে, তাই না? তাহলে আমি এখান থেকে এখন আমার স্থিতি আর চলর ক্ষেত্রে যে ইকুয়েশন গুলো এগুলো বের করতে পারবো। তো কোন রকমের বস্তুটার আমি যদি বিচ্যুতি ঘটাতে চাই তাহলে আমার যে প্রদানকৃত বল সেটা কি হওয়া লাগবে? স্থিতি ঘর্ষণের সর্বোচ্চ পরিমাণ বল প্লাস বস্তুটার যে বলের উপাংশ না, ওজনের উপাংশটা তোমার তল বরাবর নিচের দিকে কাজ করতেছে সেটা। এই দুটার যোগফলের সমপরিমাণ বল যদি আমি উপরের দিকে দিতে পারি তল বরাবর, তখন আমি বস্তুটাকে কোন রকম বিচ্যুতি ঘটাতে পারবো, তাই না? কোন রকম তখন বিচ্যুতি ঘটাতে পারবো। ঠিক আছে, বুঝা যাচ্ছে? এখন ধরো আমি আরো বেশি বল দিয়ে বিচ্যুতি ঘটাই ফেললাম, তো এই ক্ষেত্রে কি হবে? আমার বল থেকে এখন তো আর স্থিতি ঘর্ষণ নাই, এখন আছে গতীয় ঘর্ষণ। গতীয় ঘর্ষণ বিয়োগ যাবে, এরপর বিয়োগ যাবে হচ্ছে তল বরাবর নিচের দিকে বস্তুটার ওজনের উপাংশ। তো লব্ধি বল যেটা আমার বলের দিকে পাবো সেটা হচ্ছে ত্বরণ যেটা সঞ্চার হচ্ছে ইনটু কি ভর। এইবার আসি হচ্ছে আমার তল বরাবর যে বলটা এটা এনাফ না, এটা এনাফ না। এখানে বস্তুটার যে ওজনের, আচ্ছা আমি ওজনটা আগে উপাংশে ভাগ করে নিই। mg cos থিটা, এই ক্ষেত্রেও আবার হচ্ছে প্রতিক্রিয়া বল mg cos থিটা। এই ক্ষেত্রে হচ্ছে, আচ্ছা এখান দিয়ে একটু স্পেস রাখে, আমি এই ফ্রিকশনটা লিখতে পারি না, ঘর্ষণ বলটা। আচ্ছা, mg কি সাইন থিটা, তল বরাবর নিচের দিকে ওজনের mg সাইন থিটা উপাংশটা কাজ করতেছে। আচ্ছা এইবার ওজনের উপাংশটা যেটা তল বরাবর নিচের দিকে কাজ করতেছে সেটা এতই বেশি যে আমার বলটা সেটার কাছে কোন একটা ক্ষুদ্র বল হয়ে গেছে। এইবার চালাক চতুর ঘর্ষণ বল
বৃহত্তর বলের বিপরীতে আবার আমার দিকে বৃহত্তর বল, এই বলটাকে এখন বিট্রে করে এখন আমার দিকে একযোগে কাজ করবে বস্তুটাকে স্থির রাখার জন্য। তাহলে এইবার ঘর্ষণ বল কাজ করবে কার দিকে? আমার দিকে, কারণ বৃহত্তর বল কোনটা? বৃহত্তর বল হচ্ছে ওজনের এই উপাংশটা, তাই না? তাহলে স্থিতি আর চলর ক্ষেত্রে আবার আমরা ইকুয়েশন বের করে ফেলি, এফ। তাহলে আমার দিকে কাজ করতেছে কি? স্থির ঘর্ষণ বলটা। তো বস্তুটার ওজনের উপাংশ, বস্তুটাকে যদি বিচ্যুতি ঘটাইতে চাই, এই ওজনের উপাংশটা কত হওয়া লাগবে, কত হওয়া ম্যান্ডেটরি, যদি ওই ওজনের উপাংশটা এই বস্তুটার এই তল থেকে কোন রকম বিচ্যুতি ঘটাতে চাই, ওটা হচ্ছে আমার বল প্লাস তার প্রয়োগকৃত বলের বিপরীতে যে সর্বোচ্চ স্থিতি ঘর্ষণ বল সৃষ্টি হবে, ওই দুটা সম্মিলিত বলের পরিমাণ সে তার যদি ওজনের উপাংশটা দিতে পারে, তখনই সে বস্তুটাকে কোন রকম তল থেকে বিচ্যুত করতে পারবে, তাই না? তাই কিন্তু তাহলে আমরা কিন্তু বুঝতেছি, আশা করি, ঠিক আছে? তাহলে এখন আবার দেখতেছি যে এই বস্তুটার ভর এত বেশি, ধরো বস্তুতে কোন একটা মানুষ এসে বস্তুটাতে এখন একটা ড্রাম দিয়ে দিছে, বস্তুটা ভর বেড়ে গেছে। ভর বেড়ে যাওয়ার কারণে বস্তুটা কি করছে? বস্তুটা হচ্ছে সর্বোচ্চ যে স্থিতি ঘর্ষণ ছিল ওটা অতিক্রম করে ফেলছে। এখন একটা ছোটখাটো গতীয় ঘর্ষণ বল এই বস্তুটার বিপরীতে আবার কাজ করবে, কারণ এই গতীয় ঘর্ষণ বল কি করবে? আবার বৃহত্তর বলের বিরুদ্ধেই তো কাজ করবে, তাই না? বৃহত্তর বৃহত্তর বলের বিরুদ্ধে কাজ করবে স্বাভাবিকভাবে। তাহলে এই যে বৃহত্তর বল mg sin থিটা, যেটা হচ্ছে বস্তুটার এদিকে ত্বরণ সৃষ্টি করতেছে, ওই যে লব্ধি বলের মাধ্যমে ত্বরণ সৃষ্টি করতেছে, সেটা হচ্ছে mg sin থিটা মাইনাস আমার বলটা মাইনাস কি গতীয় ঘর্ষণ বলটা, যেটা হচ্ছে বস্তুর গতির বিপরীতে কাজ করতেছে। তাহলে যে লব্ধি বলটা পাচ্ছি এটার থেকে এই দুটা মাইনাস করে, সেটা হচ্ছে বস্তুটার মধ্যে সঞ্চারিত ত্বরণ ইনটু বস্তুটার ভর, তাই না? এরপর কিন্তু আমি তোমাকে এখন আর আবার এত হিজিবিজি করে সবকিছু বুঝাবো না, ঠিক আছে? এখন পালা হচ্ছে তোমার, তুমি হচ্ছে এখন নিজে নিজে বের করবা কোন ক্ষেত্রে ইকুয়েশন কি আসতেছে। দেখবা না এখানে কি লেখা আছে, এটা দেখবা না, নিজে বের করে দেখবা, তারপর দেখবা হচ্ছে মিলছে কিনা। যদি মিলে তাহলে বুঝবা তোমার বুঝা হয়েছে, তুমি সবকিছু বুঝে বুঝে বের করতেছো। যদি না মিলে বুঝবা তোমার বুঝা হয় নাই, আবার পিছাও, আবার বুঝার চেষ্টা করো, এই আবার ম্যাথমেটিক্যাল কনসেপ্ট গুলো হচ্ছে আয়ত্ত করার চেষ্টা করো, ঠিক আছে? তাহলে আমি সবসময় হচ্ছে তোমাকে অ্যাটলিস্ট হচ্ছে প্রতিক্রিয়া বল যেটা, এটা দিয়ে দিই প্রত্যেকবার। তো এটা যদি তুমি নিজেও বের করতে পারবা, তাহলে এক্ষেত্রে হচ্ছে আমি তল বরাবর আবার একটা থিটা কোণে, থিটা না এবার হচ্ছে আলফা আলফা কোণে, তাই আলফা কোণে হচ্ছে টানতেছি, আলফা কোণে টানতেছি। তাহলে আমার এই যে বল যেটা, এটাকে যদি আমি তল বরাবর উপাংশে ভাগ করি, তাহলে এই পাশে আসতেছে এফ কজ আলফা, আর উপরের দিকে কি এফ সাইন আলফা, সরি আলফা এটা। আর নিচের দিকে কি? নিচের দিকে তো বরাবর নিচের দিকে হচ্ছে তোমার বস্তুটার ওজন কাজ করতেছে, তাহলে তল বরাবর নিচের দিকে কাজ করতেছে এম জি কস থিটা, কস থিটা, তাই না? আর বস্তুটার ওজনের তল বরাবর নিচের দিকেও একটা উপাংশ কাজ করতেছে, সেটা হচ্ছে এম জি সাইন থিটা, তাই তো? এখন তাহলে আমি যদি এই বস্তুটা তলের উপর কি পরিমাণ বল প্রয়োগ করতেছে, বা তলটা বস্তুটার উপর কি পরিমাণ বা যে সমপরিমাণ প্রতিক্রিয়া বল প্রয়োগ করতেছে, সেটা যদি মাপতে চাই, সেটা হচ্ছে আমার ওজনের যে উপাংশটা বস্তুটা তল বরাবর লম্বভাবে দিচ্ছে mg cos থিটা, মাইনাস আমার যে বলের উপাংশটা এই mg cos থিটা বা ওজনের এই উপাংশ থেকে, সরি আমার যে বল, সরি বস্তুর ওজন যেটা, ওজনের যে উপাংশটা বস্তু তল বরাবর প্রয়োগ করতেছে তার থেকে কমায় ফেলতেছে। কতটুকু কমাচ্ছে? আমি যতটুকু পরিমাণ তাকে উপরের দিকে টানতেছি, বা আমার বলের বা অক্ষ বরাবর যে উপাংশটা সেটা, তাই না? বুঝে নিবা কিন্তু। আর তোমার একটুখানি আগে অনেকগুলো সেম কেস দেখে আসছি, তো সেম কেস এতবারই দেখে আসছি যে আমার তোমাকে বুঝাইতে ইচ্ছা করতেছে না, তো এই জন্য হচ্ছে আমি এখানে গজামিল বাধাই দিচ্ছি। তো যাই হোক, তাহলে এখানে হচ্ছে যে আশা করি তুমি বুঝতেছো, কারণ আগে আমরা সেম কেস অনেকবার দেখে আসছি এই ওই প্রতিক্রিয়া বল নির্ণয়ের ক্ষেত্রে, ঠিক আছে? তাহলে এক্ষেত্রে হচ্ছে প্রতি বস্তুটা তলের উপর যে পরিমাণ বল প্রয়োগ করতেছিল তার ওজনের উপাংশ মাইনাস, এখন কারণ আমি তার তলের উপর
প্রয়োগ করা ওজনের উপাংশতে কিছুটা কমাই দিছি, সেটা হচ্ছে আমার প্রয়োগ করা উপরের দিকে উপাংশ, উপরের দিকে বলের উপাংশ এফ সাইন থিটা, সাইন আলফা, সাইন আলফা। এইটা হচ্ছে প্রতিক্রিয়া বল। ঠিক আছে, এই প্রতিক্রিয়া বল কেন এখানে এখানে কেন এখানে এখানে হচ্ছে যে তোমার এখানে এখানে কেন ইউজ হবে, এটা তো একটা অকার্ড কোয়েশ্চেন। এটা না, কোয়েশ্চেনটা হচ্ছে যে কেন এই ইকুয়েশন গুলো আসছে স্থিতি আর গতির ক্ষেত্রে, কেন এই ইকুয়েশন গুলো আসছে স্থিতি আর গতির ক্ষেত্রে। ফার্স্টে তোমার বলের যে তল বরাবর অংশ, ওইটা কার থেকে বৃহত্তর ছিল? ওজনের তল বরাবর নিচের উপাংশের চেয়ে বৃহত্তর ছিল। এই ক্ষেত্রে কোন দুটো ইকুয়েশন বের হবে? আবার তোমার বলের এক্স অক্ষ বরাবর না, তল বরাবর উপরের দিকে যে উপাংশ, সেইটা এবার ওজনের যে তল বরাবর নিচের দিকে উপাংশ তার থেকে ছোট হবে। ঠিক আছে, তার থেকে ছোট হবে। তো এই ক্ষেত্রে কেন এই দুটা সমীকরণ আসছে তুমি নিজে নিজে বের করে বোঝার চেষ্টা করবা। আর এখানে তোমরা নিজে ফ্রি বডি ডায়াগ্রাম উপাংশ ভাগ করে করে, তারপর ওজন নিয়ে ওজনের উপাংশ ভাগ করে করে বুঝবা। ঠিক আছে, যেভাবে আমি আগে উপাংশে ভাগ করছি এতগুলা টাইপে, ঠিক সেম ভাবে তুমি হচ্ছে উপাংশে ভাগ করবা সবগুলা এই ক্ষেত্রেও। আর এই ক্ষেত্রেও কি হচ্ছে, এই ক্ষেত্রে হচ্ছে যে আমি এখন যে বলটা প্রয়োগ করতেছি এটা তলের সাথে সমান্তরাল, অর্থাৎ হেলানো তলের সাথে থিটা ডিগ্রি কোণে, তলের সাথে সমান্তরাল মানে এই থিটা ডিগ্রি কোণই এখানে উৎপন্ন হচ্ছে। তাহলে এই যে থিটা ডিগ্রি কোণ এখানে আবার উৎপন্ন হচ্ছে। এই দুটা ক্ষেত্রে যখন হচ্ছে তোমার বলের যে তল বরাবর উপরের দিকের উপাংশ, সেটা ওজনের তল বরাবর নিচের দিকে উপাংশের চেয়ে বড় হয়, এই একটা পার্ট বা এই একটা টাইপ। এই ক্ষেত্রে তোমার দুটা ইকুয়েশন কেমন হবে? আবার যখন তোমার বলের তল বরাবর যে উপরের দিকে উপাংশ, সেটা যদি তোমার বস্তুটার ওজনে তল বরাবর নিচের দিকে যে উপাংশ তার চেয়ে ছোট হয়, তখন কিরকম ইকুয়েশন আসবে? তখন এই দুটা ইকুয়েশন তোমরা বের করে দেখবা। ঠিক আছে, আচ্ছা, আজান দিচ্ছে, একটু পরে আমি আবার হচ্ছে রেকর্ডিংটা অন করতেছি। তাইলে আমাদের আর বেশি কিছু বাকি নাই। এখন দেখো, একটা বস্তুকে তুমি ঠেলতেছো, ধরো একটা বইকে তুমি একটা দেয়ালের সাথে লাগায়ে তুমি ঠেলতেছো এফ বলে, যেটার কারণে বস্তুটা দেয়ালের সাথে যে ঘর্ষণ বলটা সৃষ্টি করতেছে, ওই ঘর্ষণ বলের কারণে বস্তুটা তার ওজনের বিপরীতে এমন বল দিচ্ছে যেটার কারণে বস্তুটা নিচের দিকে পড়ে যাচ্ছে না, তাই না? বস্তুটা তার ওজনের বিপরীতে এমন ঘর্ষণ বল সৃষ্টিতে সক্ষম হচ্ছে। কারণ কি? কারণ তুমি বস্তুটাকে তল বরাবর একটা বল প্রয়োগ করতেছ, যেটা কিনা বস্তুটার ঘর্ষণ বল সৃষ্টির জন্য দায়ী, তাই না? তাহলে এই ক্ষেত্রে তুমি যদি বস্তুটাকে এখানে স্থির রাখতে চাও, স্থির রাখার ক্ষেত্রে তুমি যে তল বরাবর বল প্রয়োগ করতেছ, তলের উপর লম্বভাবে যে বল প্রয়োগ করতেছ বস্তুর হয়ে, তাই না? তুমি দিচ্ছ বস্তুতে, বাট বস্তু তোমার বলটা হচ্ছে কাকে কোথায় সাপ্লাই দিচ্ছে? তলের উপর সাপ্লাই দিচ্ছে, যেটা হচ্ছে ঘর্ষণ বল সৃষ্টি করতেছে। এফ পরিমাণ কি? এফ পরিমাণ বলই বস্তু তলের উপর দিচ্ছে। তো তল তো বিপরীতে এফ পরিমাণই তোমার কি দিবে? প্রতিক্রিয়া বল দিবে না? তাহলে এই ক্ষেত্রে তোমার প্রতিক্রিয়া হচ্ছে আর ইজ ইকুয়াল টু এফ। তো আর ইজ ইকুয়াল টু এফ, তুমি যে পরিমাণ বলটা দিচ্ছ ঠিক সেম পরিমাণ বলই প্রতিক্রিয়া বল পাচ্ছ দেওয়াল থেকে। তো এই ক্ষেত্রে বস্তুটা যদি স্থির থাকতে চায়, বস্তুটার যে স্থিতি ঘর্ষণের পরিমাণ, সর্বোচ্চ যে স্থিতি ঘর্ষণের পরিমাণ, ওই স্থিতি ঘর্ষণের পরিমাণটা কিসের সমান হওয়া লাগবে? বস্তুর ওজনের সমান হওয়া লাগবে। বস্তুর ওজন তো নিচের দিকে কাজ করতেছে, এমজি নিচের দিকে কাজ করতেছে। এই এমজি সর্বোচ্চ যদি বস্তুটার যে এই তল আর এই তল মিলায় যে স্থিতি ঘর্ষণটা বিপরীতে সৃষ্টি করতেছে, ওই স্থিতি ঘর্ষণের সর্বোচ্চ যে পরিমাণ, ওই সর্বোচ্চ পরিমাণের যদি সমান হয়, ততক্ষণ পর্যন্ত বস্তুটা এখানে স্থির থাকবে। তার চেয়ে বেশি হলে বস্তুটা নিচে পড়া শুরু করবে, আস্তে আস্তে ঘষে ঘষে নিচে পড়া শুরু করবে। কিন্তু সর্বোচ্চ যে কন্ডিশনে বস্তুটা স্থির থাকবে সেটা হচ্ছে বস্তুটার ওজন যেটা নিজে দিয়ে কাজ করতেছে, সেটা হচ্ছে তোমার বস্তুটার বিপরীতে সৃষ্ট স্থিতি ঘর্ষণের সর্বোচ্চ পরিমাণের সমান হইলে। ঠিক আছে, তাহলে গতির ক্ষেত্রে কি হবে? ধরো স্থিতি ঘর্ষণকে অতিক্রম করেছে, তাহলে বস্তুটার ভালোই ওজন আছে, তাহলে এমজি মাইনাস স্থিতি ঘর্ষণ হচ্ছে তোমার কি? নিচের দিকে লব্ধি বল। তাহলে নিচের দিকে লব্ধি বল, এটা আমি কিভাবে নির্ণয় করতে পারবো? বল ভর ইন্টু ত্বরণ, তাই না?
তাহলে এইটা ওজন থেকে তোমার গতীয় ঘর্ষণটা বারবার স্থিতি ঘর্ষণ বলে ফেলছি মনে হয়। তো গতীয় ঘর্ষণটা ওজন থেকে বিয়োগ করলে আমি যে লব্ধি বলটা পাচ্ছি সে লব্ধি বলটা হচ্ছে m/a, অর্থাৎ যে ত্বরণটা লব্ধি বলের জন্য এখানে এই বস্তুতে সঞ্চার হচ্ছে, তাই তো? তাহলে আগের মতো এগুলা। তাহলে এখন আবার আসি, এবার আমি বস্তুটাকে তল বরাবর বল প্রয়োগ করতেছি না, এবার আমি বস্তুটাকে তলের সাথে θ° কোণে বল প্রয়োগ করতেছি। এখন যদি আমি আমার বলের উপাংশে ভাগ করি, F cos θ হচ্ছে বস্তুটার তল বরাবর লম্বভাবে বল প্রয়োগে তোমার হচ্ছে অংশ নিচ্ছে, আর আমার বলের এই দিকে যে উপাংশটা F sin θ সেটা হচ্ছে বস্তুটাকে উপরের দিকে উঠানোর চেষ্টা করতেছে। তো নিচের দিকে কি বস্তুটার ভরই কাজ করে, ওজনই কাজ করতেছে, তাই না? তাহলে বস্তুটা যে সর্বোচ্চ বা চরম পর্যায়ে গিয়ে স্থির থাকবে সেটা হচ্ছে বস্তুটার ওজন যদি তার বিপরীতে কাজ করা যে আচ্ছা, এক্ষেত্রে কিন্তু ওজনটা বেশি, যেটা কারণে ঘর্ষণ বলটা ওজনের বিরুদ্ধে কাজ করবে। যদি আমার বল বেশি হয় তখন কিন্তু ঘর্ষণ বলটা ওজনের সাথে একসাথে কাজ করবে। আচ্ছা, ওই কেসে আসতেছি। তো ধরো এখন ওজন বেশি, তো ওজন বেশি হওয়ার ক্ষেত্রে কি, এই ওজন যদি তার বিপরীতে কাজ করা সর্বোচ্চ স্থিতি ঘর্ষণ প্লাস আমি যে বস্তুটাকে উপরের দিকে ঠেলতেছি ওই ঠেলার যে বল, এই দুটার যোগফল বা সম্মিলিত যে বল তার সমান হয়, তখন গিয়ে ওই চরম পর্যায়ে গিয়ে বস্তুটা অ্যাটলিস্ট স্থির থাকবে। ঠিক আছে, অ্যাটলিস্ট স্থির থাকবে। এই চরম পর্যায়ের শর্ত বা যে ইকুয়েশনটা আমরা পাইলাম। এরপর গতির ক্ষেত্রে তো সেম, আমি তোমাকে যেটা আগে বুঝাই আসছি। তো আমি এখানে তোমার বৃহত্তর বল mg, তো এর বিপরীতে কাজ করতেছে কি গতীয় ঘর্ষণ, কারণ বস্তুটা চলা শুরু করে দিলে এর বিপরীতে থাকা গতীয় ঘর্ষণ এর থেকে বিয়োগ হবে, সাথে আমি যে বস্তুটা উপরের দিকে টানার চেষ্টা, আমার বলের যে উপাংশটা বস্তুকে উপরের দিকে টানার চেষ্টা করতেছে সেটা বিয়োগ হবে। এরপর লব্ধি বল যেটা নিচের দিকে থাকবে সেটা হচ্ছে m ইন্টু বস্তুতে সঞ্চারিত নিচের দিকে ত্বরণ, তাই না? তো এই যে ইকুয়েশন, এখান থেকে হচ্ছে আমি বাকি সবকিছু বের করে ফেলতে পারবো। তাহলে এই যে স্থিতি আর গতি, এই নতুন আরেকটা কেসে রাখে দিছি, এই যে কেস টু হচ্ছে তোমরা বের করবা। এই ক্ষেত্রে তোমার কি, এই ক্ষেত্রে হচ্ছে তোমার F, তোমার বলের যে উপরের দিকে উপাংশ F sin θ, এটা হচ্ছে গ্রেটার কিসের থেকে, বস্তুর ওজনের থেকে। এই ক্ষেত্রে তোমার শর্তগুলা কি হবে, বস্তুটা কোন চরম পর্যায়ে গিয়ে স্থির থাকবে, আর বস্তুটা যদি গতিশীল হয় তখন ওই ক্ষেত্রে বস্তুটা যে ত্বরণ সৃষ্টি হবে বা লব্ধি বলের কারণে, ওর লব্ধি বলই কত বা ত্বরণ কত তোমরা বের করবা। আমি হচ্ছে যে ক্লাসের শেষে লেকচার নোট তো আই গেস হচ্ছে ডিসক্রিপশন বক্সে দিব, যদি দিই ওখান থেকে তোমরা সুন্দর মতো কালেক্ট করে নিতে পারবা, এই আর কি। তাহলে আগাই। এইবার এইখানে কিন্তু শুধু একটা কেসই তোমার এক্সিস্ট করে, সেটা হচ্ছে বস্তুটা নিচের দিকে যাবে। কেন ওটা তোমরা চিন্তা করবা, আমি তো যদি সবই বলে দিই তাহলে তো সমস্যা। mg আর এটা হচ্ছে F sin θ, আর এদিকে তোমার বলের উপাংশ F cos θ। তাহলে দেখো তো বস্তুটা যে সর্বোচ্চ যে চরম পর্যায়ে গিয়ে স্থির থাকবে সেটা হচ্ছে যে তোমার প্রয়োগ করা বলের যে উপাংশটা বস্তুর তল বরাবর বল হিসেবে যোগান দিচ্ছে, ওইটার জন্য যে ঘর্ষণ বলটা সৃষ্টি হচ্ছে, ওই ঘর্ষণ বলের স্থিতি ঘর্ষণের সর্বোচ্চ যে মানটা, ওই মানটা যদি তোমার বলের নিচের দিকে প্রয়োগ করা উপাংশ প্লাস এই বস্তুটার নিচের দিকে কাজ করা ওজনের সমান হয়, তখন গিয়ে ওই চরম পর্যায়ে গিয়ে বস্তুটা অ্যাটলিস্ট স্থির থাকবে, তাই না? আর গতির ক্ষেত্রে হচ্ছে নিচের দিকে, যেহেতু হচ্ছে তোমার সবসময় গতি লাভ করে কিসের, কোন দিকে, ঘর্ষণ বলের বিপরীত দিকে, কারণ ঘর্ষণ বল তো গতির বিপরীতেই সবসময় কাজ করে। তাহলে ঘর্ষণ বলের বিপরীতে গতি হচ্ছে সৃষ্টি হবে স্বাভাবিকভাবে। তাহলে আমি বুঝতে পারতেছি এদিকে সবসময় ঘর্ষণ বল কাজ করবে, কারণ আমার কাজ করা দোনোটা বলই হচ্ছে নিচের দিকে, তাহলে ঘর্ষণ বল বিপরীত দিকেই কাজ করবে, তাই না? তাহলে আমার যেদিকে হচ্ছে লব্ধি বল সৃষ্টি হচ্ছে সেদিকে তো ত্বরণ সৃষ্টি হবে বস্তুর। তাহলে লব্ধি বল হচ্ছে
বৃহত্তর বল যেটা এফ সাইন থিটা প্লাস এমজি যেটা নিচের দিকে কাজ করতেছে মাইনাস বিপরীত দিকে কাজ করা গতীয় ঘর্ষণ বল, এই দুটা থেকে গতীয় ঘর্ষণ বিয়োগ করে হচ্ছে আমি লব্ধি বল পাচ্ছি। এই লব্ধি বল তোমার কিসের সমান, এখানে যে পরিমাণ এই বস্তুতে যে পরিমাণ ত্বরণ সঞ্চার হচ্ছে এ, ওটা ইন্টু কি এই বস্তুর ভরের সমান, স্বাভাবিকভাবে নিউটনস ল ওয়াইজ আর কি। এইবার আসি, আমি হচ্ছে যে তোমার এইবার হচ্ছে আমি একটা বইকে বা একটা ইটকে হচ্ছে দুই পাশ দিয়ে দুই হাত দিয়ে এফ পরিমাণ বল একই সাথে দোনো হাত দিয়ে এফ পরিমাণ বল প্রয়োগ করতেছি বস্তুটাকে ধরে রাখার জন্য। এখন বস্তুটার দুই পাশ একই রকম মসৃণ না, একটা পাশের তোমার স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক মিউ এস 1, আরেকটা পাশের স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক আমার হাতের সাথে মিউ এস 2, ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রে আমি আমার যে বস্তুটাকে ধরে রাখার অ্যাটলিস্ট যে চরম পর্যায়ে যেখানে আমি সর্বোচ্চ কোনোভাবে বস্তুটাকে স্থিরভাবে ধরে রাখতে পারবো, নিচে পড়ে না দিতে দিয়ে কোনোভাবে ধরে রাখতে পারবো, সেই পর্যায়টা যদি আমি বিবেচনা করি, ওই ক্ষেত্রে আমার কি শর্ত আসে? ওই ক্ষেত্রে আমার শর্ত আসতেছে নিচের দিকে বস্তুর কাজ করা ওজন এর বিরুদ্ধে আমার দুই হাতের যে স্থিতি ঘর্ষণের সর্বোচ্চ পরিমাণ সেটা কাজ করবে। ওটা যদি নিচের দিকে কাজ করা ওজনের সমান হয়, তাহলে এই দুটা বল মিলে এটাকে ক্যান্সেল আউট করে দিল, তাহলে বস্তুটাতে ত্বরণ সঞ্চার হইলো না, বস্তুটা এখানে রয়ে গেল, বস্তুটা স্থির থাকলো। তাহলে ডাব্লিউ ইজ ইকুয়াল টু কি, আমার এক হাতের দ্বারা সৃষ্ট ঘর্ষণ বল প্লাস আরেক হাতের দ্বারা সৃষ্ট সর্বোচ্চ স্থিতি ঘর্ষণ বল, দুটার যোগফল, ঠিক আছে। এই দুটার যোগফল যদি বস্তুর ওজনের সমান হয়, তখনই হচ্ছে আমি বস্তুটাকে স্থিরভাবে ধরে রাখতে পারবো, পড়ে দিতে দেওয়া ছাড়া, ঠিক আছে। খুবই হার্ড ওয়ার্ড, যাই হোক। তাহলে আমি এখান থেকে আমার যে পরিমাণ বল প্রয়োগ করা উচিত দুই হাত দিয়ে বা ভিন্ন ভিন্ন ভাবে, দুই হাতে হচ্ছে সেম পরিমাণ বলই প্রয়োগ করতেছি, ডান হাতেও এফ বল বাম হাত দিয়েও এফ বল প্রয়োগ করতেছি সেম পরিমাণ, তো যে পরিমাণ বলটা আমার প্রয়োগ করা উচিত সেটার ইকুয়েশন আমি পাই গেছি, তাই না? ঠিক আছে, এইবার আসি আমার নিউ একটা ইয়েতে টাইপে আর কি। এই টাইপে তোমার কি হচ্ছে ভালো মতো দেখো। আসো এবার এই টাইপটা দেখো। এই টাইপে হচ্ছে তোমার একটা ব্লক থাকে, যে ব্লকটা হচ্ছে কোনো একটা শেপ, এটা তো গোলীয় দিয়ে দিছি, যে কোনো ধরনের একটা শেপের তলের উপর দিয়ে আমি হচ্ছে যে এমন একটা জায়গায় নিয়ে বসাইতে হবে, যে জায়গাটা হচ্ছে যে সর্বোচ্চ পয়েন্ট। কিসের ক্ষেত্রে সর্বোচ্চ পয়েন্ট? যে পয়েন্টে গিয়ে আমি বস্তুটাকে যদি বসাই দিই, ওই বস্তুটা পিছলায় পড়বে না। এই পয়েন্টের একটু উপরে গেলেই বস্তুটা পিছলায় পড়া শুরু করবে। আমাকে ওই সর্বোচ্চ পয়েন্টটা বের করতে হবে। এই ক্ষেত্রে তোমার আরো অনেকভাবে কোশ্চেন আসে যে বস্তুর বদলে একটা তেলাপোকা দেয়, যে তেলাপোকাটা বেয়ে বেয়ে উপরে উঠতেছে, সর্বোচ্চ যে পয়েন্ট পর্যন্ত সে উঠতে পারবে। তাহলে একটু চিন্তা করো যে কিসের জন্য তারা একটা সর্বোচ্চ পয়েন্ট পর্যন্ত উঠতে পারতেছে বা একটা সর্বোচ্চ পয়েন্টে গিয়ে ফার্ম ভাবে দাঁড়ায় থাকতে পারতেছে। নিশ্চিত তোমার এই ঘর্ষণ বলের কারণে, স্থিতি ঘর্ষণ বলের কারণে, তাই না? সে যদি পিছলায় পড়া শুরু করে তখন না গতীয় ঘর্ষণ সৃষ্টি হবে স্বাভাবিকভাবে, কিন্তু আপাতত সে যে স্থিরভাবে দাঁড়ায় আছে এখানে যে সর্বোচ্চ পয়েন্টে, যার থেকে একটু পরে উঠলে সে পিছলায় পড়া শুরু করবে, সেইখানে যে দাঁড়ায় আছে সেটা কার কারণে? সেটা হচ্ছে তার স্থিতি ঘর্ষণের কারণে। এখন আমি তো এদিক দেখাই দিছি, এদিক কেন কাজ করতেছে এটা নিয়ে আমি আসতেছি। স্বাভাবিকভাবে এখন এই বস্তুটা যেটা সর্বোচ্চ পয়েন্টে গিয়ে স্থির আছে, এটা তো নিচের দিকে কি কাজ করবে? এটার ওজন কাজ করবে। তো ওজনের উপাংশ একটা তোমার তলের উপর লম্বভাবে কাজ করবে, তাই না? এই তলটা কিন্তু ঠিক সেম পরিমাণ বলই বস্তুটাকে উপরের দিকে প্রতিক্রিয়া বল হিসেবে দিবে, তাই না? তাহলে প্রতিক্রিয়া বল হচ্ছে এমজি কস থিটা, আর এই ওজনের তোমার তল বরাবর উপাংশটা হচ্ছে এমজি সাইন থিটা, ঠিক আছে। এখন সর্বোচ্চ পর্যায়ে গিয়ে আমি তো বুঝতেছি, তাই না? আমি সর্বোচ্চ পর্যায়ে যাওয়া মানে কি? সর্বোচ্চ পর্যায়ে যাওয়া মানে এই যে তল বরাবর এমজি সাইন থিটা বা ওজনের যে উপাংশটা কাজ করতেছে, এই ওজনের উপাংশটা স্থিতি ঘর্ষণের সর্বোচ্চ যে পরিমাণ থাকে আর কি। স্থিতি ঘর্ষণের তো তুমি যে পরিমাণ বল প্রয়োগ করবা, স্থিতি ঘর্ষণ তোমার বিপরীতে সেম পরিমাণ বলই প্রয়োগ করে, কিন্তু স্থিতি ঘর্ষণের তো একটা লিমিট আছে, যেটা হচ্ছে সে সর্বোচ্চ প্রয়োগ করতে পারে।
এই পয়েন্টে গিয়ে সে সর্বোচ্চ পরিমাণ তার হচ্ছে স্থিতি ঘর্ষণটা প্রয়োগ করে, যার কার বিপরীতে? এই ওজনের তল বরাবর উপাংশের বিপরীতে। কারণ এর চেয়ে একটু উপর উঠে গেলেই তোমার ওজনের এই উপাংশটা, তল বরাবর উপাংশটা এই স্থিতি ঘর্ষণের সর্বোচ্চ পরিমাণকে অতিক্রম করে ফেলে। তখন বস্তুটা পিছলানো শুরু করার পরে আবির্ভাব ঘটে হচ্ছে তোমার গতীয় ঘর্ষণের, যেটা নিয়ে হচ্ছে আমাদের এখানে কোয়েশ্চেনে তেমন আলোচনা করার কিছু না। তো তাহলে এই পয়েন্টে কি হবে বুঝতে পারতেছো? এই পয়েন্টে হবে তোমার এই তল বরাবর যে ওজনের উপাংশটা কাজ করতেছে সেটা হচ্ছে সর্বোচ্চ স্থিতি ঘর্ষণের সমান হবে, অর্থাৎ স্থিতি ঘর্ষণকে ছুঁয়ে ফেলছে এই যে তোমার ওজনের তল বরাবর উপাংশ, যেটার কারণে তুমি বস্তুটাকে একটু উপরে উঠাইলে বস্তুটার হচ্ছে যে তল বরাবর উপাংশটা এই বস্তুটার হচ্ছে যে স্থিতি ঘর্ষণের সর্বোচ্চ পরিমাণ তাকে অতিক্রম করে ফেলে এবং পিছানো শুরু করে। তাইলে বুঝতেছি সর্বোচ্চ যে স্থানে আমার বস্তুটা স্থির থাকবে ওই স্থানে আমার বস্তুটার ওজনের তল বরাবর উপাংশ, যেটা বস্তুটাকে নিচের দিকে টানার চেষ্টা করতেছে, সেটা হচ্ছে যে স্থিতি ঘর্ষণের সর্বোচ্চ পরিমাণের সমান হবে। আর স্থিতি ঘর্ষণের সর্বোচ্চ পরিমাণ হচ্ছে স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক ইনটু কি তলের উপর বস্তুটা কি পরিমাণ বল প্রয়োগ করতেছে, বা তলটা বস্তুটার উপর কি পরিমাণ প্রতিক্রিয়া বল প্রয়োগ করতেছে সেটা, তাই তো? তাহলে এখান থেকে আমি এই দুটো ইকুয়েশনকে ভাগ দিলে আর কাটাকাটি এমজি কাটাকাটি আমি পাইলাম tan θ = স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক। এখান থেকে আমি থিটা পাই গেছি। আচ্ছা ভাইয়া, থিটাটা কি? থিটাটা হচ্ছে যে এই যে দেখো সর্বোচ্চ যে পয়েন্টে আমি বস্তুটাকে উঠাইছি, এই সর্বোচ্চ পয়েন্টে যে বস্তুটাকে উঠাইছি ওটা তো কেন্দ্রের সাথে একটা কোণ উৎপন্ন করছে, তাই না? কেন্দ্রের সাথে কিন্তু একটা কোণ উৎপন্ন করছে। তো কেন্দ্রের সাথে যখন কোণ উৎপন্ন করতেছিল, কেন্দ্র থেকে বস্তুটার উপর যে রেখাটা, ওটা কিন্তু বস্তুটা যে তল বরাবর লম্বভাবে যে বলটা প্রয়োগ করতেছে ওই দিকটাই সেম দিক। তো তাহলে ওজন তো নিচের দিকে কাজ করতেছে, তাহলে এই দুটা রেখার মধ্যবর্তী কোণ আবার থিটা না, কারণ হচ্ছে এটা তো এই রেখাটার সমান্তরাল রেখাটাই তো এমজির প্রয়োগকৃত যে বলের রেখা সেটা, তাই না? তাহলে সমান্তরাল রেখার ক্ষেত্রে এটা যদি ছেদক হিসেবে কাজ করে, এটা কি অনুরূপ কোণ, তাহলে থিটা সেম হবে। আশা করি তুমি হচ্ছে যে ফ্রি বডি ডায়াগ্রাম শিখে আসছো। তো এই জিনিস যেগুলো হচ্ছে আমি হুদায় আবার তোমাকে বুঝাচ্ছি, এগুলো হয়তো না বুঝালে হয়তো, কিন্তু হঠাৎ কি একটু কাজ করলো যে না বুঝাই দিয়ে জন্য একটু বুঝাই দিলাম আর কি, নাহলে মানে টেনে চলে যেতাম। তো যাই হোক, এখান থেকে হচ্ছে আমি বুঝতেছি যে থিটার যে পরিমাণটা ওটা হচ্ছে tan ইনভার্স মিউ এস, ঠিক আছে? থিটা হচ্ছে tan ইনভার্স মিউ এস। এখান থেকে আমি কেন্দ্রে কি পরিমাণ কোণ উৎপন্ন করতেছে সেটা বের করে ফেলতে পারবো। তাহলে কেন্দ্রে কি পরিমাণ কোণ উৎপন্ন করতেছে এই বস্তুটা যে উচ্চতায় আছে সেটা, ওটা দিয়ে কিন্তু এই বস্তুটা ভূমি থেকে কি পরিমাণ উচ্চতায় আছে ওটা বের করে ফেলতে পারবো। এই দেখো, ভূমি থেকে যে পরিমাণ উচ্চতা আছে ওই পরিমাণ উচ্চতা কিন্তু আর থেকে যদি আমি আর cos থিটা বিয়োগ দিই, এই পুরা আর থেকে আর cos থিটা বিয়োগ দিলে এই দেখো বস্তুটা যে ভূমি থেকে কত পরিমাণ উচ্চতায় আছে ওটা পেয়ে যাচ্ছি। ওই পেন্ডুলামের ক্ষেত্রে আর মাইনাস আর cos থিটা করতে না তোমরা, ওই ববের বিভব শক্তি নির্ণয়ের ক্ষেত্রে ঠিক সেম এটাই তো, উচ্চতা নির্ণয় করতেছি আর মাইনাস আর cos থিটা দিয়ে। এটা হচ্ছে তোমার মেইনলি কাজে আসে। এই টাইপের মধ্যে আরেকটা তোমাকে যদি দেখাই, সেটা হচ্ছে যে যদি তলটা বৃত্তাকার না হয়ে হয় কোনো প্যারাবোলিক তল, এই ক্ষেত্রে তোমার কি হবে, তুমি সর্বোচ্চ কতটুক উচ্চতায় বস্তুটাকে তুলতে পারবা যে এখানে হচ্ছে বস্তুটা স্থির থাকবে। এখন তলের সমীকরণ দিয়ে দিছে x² = ay। স্বাভাবিকভাবে যদি আমি আবার আগের মতো চিন্তা করি, সর্বোচ্চ পর্যায়ে আমার তল বরাবর যে ওজনের উপাংশ সেটা হবে সর্বোচ্চ স্থিতি ঘর্ষণের সমান। ঠিক আছে, লিখলাম সর্বোচ্চ স্থিতি ঘর্ষণের সমান। আর আমার যে তোমার তল বরাবর যে
বলের উপাংশ বা বস্তুটা তল বরাবর যে বল প্রয়োগ করতেছে বা তল বস্তুটার উপর যে প্রতিক্রিয়া বল প্রয়োগ করতেছে সেটা আমিও বের করছি। আর ইজ ইকুয়াল টু mg cos থিটা। এখান থেকে আমি আবার পেলাম tan থিটা ইজ ইকুয়াল টু মিউ এস। কিন্তু ভাইয়া আগের ম্যাথে তো থিটাটা কি ছিল? আগের ম্যাথে থিটাটা ছিল কেন্দ্র উৎপন্ন কোণের সমান, তাই না? কিন্তু এইবার থিটাটা কিসের সমান? এইবার থিটা কিসের সমান চিন্তা করো তো। দেখো এইবার তুমি এমজির যে রেখাটা এটাকে যদি ভূমির সাথে মিলাও, একটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন হচ্ছে। কিসের সাথে সমকোণী ত্রিভুজ উৎপন্ন হচ্ছে? যে পয়েন্টে এই তলের যে পয়েন্টটা, যে সর্বোচ্চ পয়েন্টে গিয়ে বস্তুটা স্থির থাকতেছে, ওই পয়েন্টে যদি আমি একটা স্পর্শক অঙ্কন করি, ওই স্পর্শকটা এক্স অক্ষের সাথে আর এমজির যে রেখাটা এটা এক্স অক্ষের সাথে, এই তিনটা রেখা মিলাই একসাথে একটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন করতেছে। ঠিক আছে, এই সমকোণী ত্রিভুজের এই কোণটা কত দেখো তো, থিটা না? এই যে এটা থিটা হইলে এটা কিন্তু 90 মাইনাস থিটা, কারণ এটা তলের উপর লম্ব আবার স্পর্শক। তো তলের উপর লম্ব কিন্তু স্পর্শকের উপর লম্ব, তাই না? তাহলে এটা থিটা হইলে এটা 90 মাইনাস থিটা। এই যে এইটা 90 মাইনাস থিটা, এটা 90 মাইনাস থিটা হইলে কি এটা থিটা আবার, তাই না? তাহলে আমি কিন্তু এই বিন্দুতে অঙ্কিত স্পর্শকের ঢাল পাইছি tan থিটা। বুঝছো? tan থিটা মানে কি ঢাল। এই বিন্দুতে সর্বোচ্চ বিন্দুটার অঙ্কিত স্পর্শকের ঢাল পাইছি। তাহলে এই ক্ষেত্রে আমি এখন সর্বোচ্চ যে বিন্দুটা, এই সর্বোচ্চ বিন্দুর উচ্চতা কিভাবে নির্ণয় করব? আসো, আমাকে যে তলের ইকুয়েশনটা দিছে, ওই তলের ইকুয়েশনটাকে আমি একদম যে কিসে বসাবো, ওই 0,0 বসাবো। 0,0 একটা কার্টেসীয় স্থানাঙ্কে বসাইলাম। বসানোর পরে আমি এখন কি বের করব? এই বিন্দুটার উচ্চতা। এই বিন্দুটার উচ্চতা কি এই বিন্দুর কোটিটা না? কোটি মানে হচ্ছে যে y অক্ষর যে স্থানাঙ্ক, সেটা কোটিটাই কিন্তু এই বিন্দুটার উচ্চতা। অর্থাৎ আমি এই বস্তুটাকে সর্বোচ্চ যে বিন্দু পর্যন্ত স্থিরভাবে উঠাইতে পারবো বা সর্বোচ্চ যে বিন্দুতে স্থির রাখতে পারবো এই তলে, সেই বিন্দুর উচ্চতা হচ্ছে ওই বিন্দুটারই কোটি। ঠিক আছে না? তাহলে আমি কি করি, যারা আমরা ডিফারেন্সিয়েশন জানি তারাই দেখিও, নাহলে স্কিপ করিও। তাহলে আমি যে এই বিন্দুতে অঙ্কিত স্পর্শকের ঢাল বের করব কিভাবে? ডিফারেন্সিয়েশন করে আমি এই তলের যে কোনো বিন্দুতে যদি স্পর্শক অঙ্কন করি, ওই যে কোনো বিন্দুতে স্পর্শক অঙ্কন করলে স্পর্শকের ঢাল কত হবে সেটা সমীকরণ পাইছি। সেটা সমীকরণ পাবো আর কি একবার ডিফারেন্সিয়েট করে। তো পাইলাম। তো এটা কিসের সমান হওয়া লাগবে? এটা সমান হওয়া লাগবে তোমার সর্বোচ্চ বিন্দুতে অঙ্কিত স্পর্শকের ঢালের সমান। তো সর্বোচ্চ বিন্দুতে অঙ্কিত স্পর্শকের ঢালের সমান কি? মিউ এস tan থিটা। তো dy বাই dx মানে তো tan থিটাই, আবার tan থিটা কি? মিউ এক্স। তাহলে এক্স এর এই সর্বোচ্চ বিন্দুটার ভুজ পাই গেছি কি? a কে পাশে পাঠালাম, 2 কে পাশে পাঠিয়ে দিলাম, tan থিটার বদলে মিউ এস লিখলাম, ভুজ পাই গেছি। এখন ভুজ পাই গেলে আমি যদি এই ভুজটা সমীকরণে বসাই দিই, কোটি পাই যাচ্ছি না? কোটি কি? উচ্চতাটা না? সোজা কিন্তু। ঠিক আছে, তাহলে এখন তোমরা সেম এই ম্যাথটা ট্রাই করবা কিভাবে, প্র্যাকটিস করবা কিভাবে। y = x² একটা তল আছে। এই আশা করি তুমি যে এটার জানো আর কি, যে গ্রাফিং বা এটার যে তোমার চিত্রটা, সোজা মানে ছোটখাটো ওয়ার্ড মুখে আসতেছে না, এটার যে চিত্রটা যেটা প্লট করলে পাবা সেটা যে এইরকম তলটা। তাহলে তলটা দেখতে এরকম। এই তলে সর্বোচ্চ কোন বিন্দুতে তুমি বস্তুটাকে স্থির রাখতে পারবা ওটা বের করতে হবে, বা সর্বোচ্চ যে উচ্চতায় তুমি বস্তুটাকে স্থির রাখতে পারবা। ঠিক আছে, এটা বের করবা। সেম প্রশ্ন, বাট তোমাকে এখন তলের যে ইকুয়েশন, তলটা যে ইকুয়েশন মেনে চলতেছে বা তলটার আকার যে ইকুয়েশনটা মেনে চলতেছে, ওই ইকুয়েশনটা একটু চেঞ্জ করে দিছে। ঠিক আছে, এখন আসো হ্যাঙ্গিং চেন। আমরা প্রায় শেষের দিকে, একটু ধৈর্য ধরো। হ্যাঙ্গিং চেন, আমি একটা চেনের তো ধরো এই চেনের পুরা যে দৈর্ঘ্য, ওই পুরা দৈর্ঘ্য জুড়ে সুষমভাবে তার ভর বন্টিত। কোথাও ভর বেশি, কোথাও ভর কম, এরকম না। প্রত্যেকটা জায়গায় সুষমভাবে তার ভর
হচ্ছে ভর হচ্ছে বন্টিত, ঠিক আছে? তাহলে তার এই চেইনটার হচ্ছে পুরা লেংথ হচ্ছে এল, আর পুরা চেইনটার মাস হচ্ছে এম, ঠিক আছে? এখন আমি কোশ্চেন আসতেছি, ঠিক আছে? কোশ্চেন আসতেছি হচ্ছে একটা টেবিল থেকে আমি যদি একটা চেইনকে ঝুলাই দিই, সর্বোচ্চ কি পরিমাণ ঝুলাই দেওয়ার পরও চেইনটা টেবিলের উপর স্থির থাকবে, এবং সর্বোচ্চ যে পরিমাণ ঝুলাই দেওয়ার পর আমি একটু বেশি ঝুলাই দিব, আর একটু যদি বাড়াই দিই ঝুলানোর পরিমাণটা, তাহলে এই চেইনটা আস্তে ধীরে এবার পিছলায় নিচে পড়ে যাবে। তাহলে এই যে সর্বোচ্চ যে পরিমাণ ঝুলাই দেওয়ার পরও এই চেইনটা টেবিলের উপর স্থির থাকবে, ওই সর্বোচ্চ যে পরিমাণটা ঝুলাই দিচ্ছি সেটার মান এখন আমাকে বা দৈর্ঘ্য আমাকে বের করা লাগবে। তাহলে দেখো, তাহলে সুন্দরভাবে এটাকে তুমি এভাবে চিন্তা করতে পারো, এখানে একটা কি বস্তু আছে, বস্তুটার ভর সামথিং, এখান থেকে পুলির মাধ্যমে একটা বস্তু এদিকে ঝুলা আছে, তো এখানে ঘর্ষণ বল কত হইলে তোমার বস্তুটা এখানে স্থির থাকবে। জাস্ট এমনি একটু রিলেট করলাম আর কি। তো যাই হোক, তাহলে আমি বুঝতে পারতেছি যেই অংশটা টেবিলের উপর আছে ওই অংশটার সাথে টেবিলের যে ঘর্ষণ বল, সেই ঘর্ষণ বলটা তোমার এই যে ঝুলায় দেওয়া অংশের যে ভর সেটার সমান হবে। বা আমি এভাবে বলতে পারি, ঝুলায় দেওয়া অংশের যে ওজন, ঝুলায় দেওয়া অংশের ওজন যখন এই চেনের সাথে তলের স্থিতি ঘর্ষণের সর্বোচ্চ পরিমাণের সমান হবে, তখন গিয়ে একদম সর্বোচ্চ মানে বিচ্যুত হচ্ছে এরকম পর্যায়ে চলে যাবে। তাহলে এর থেকে একটু বেশি ঝুলাইলে তো তোমার হচ্ছে যে বিচ্যুত হয়ে ত্বরণ সৃষ্টি হয়ে তোমার চেইনটা নিচে পড়ে যাবে, তাই না? তাহলে যখন এই যে এক্স যে অংশ, এই এক্স দৈর্ঘ্যের অংশের যে ওজনটা, এটা টেবিলের উপর থাকা চেইনের অংশ দ্বারা সৃষ্ট যে স্থিতি ঘর্ষণ বল, ওই স্থিতি ঘর্ষণের সর্বোচ্চ পরিমাণকে ছুবে বা সর্বোচ্চ পরিমাণের সমান হবে, সেই চরম পর্যায়ে গিয়েও তোমার এই চেনটা টেবিলের উপর স্থির থাকবে। বুঝছি? এই যে সর্বোচ্চ, তার মানে হচ্ছে যে এই যে এক্স অক্ষ বারবার বলতেছি, এক্স লেন্থের যে চেইনের অংশটা, এটার ভর এতই বেশি যেটা হচ্ছে যে এই চেন আর টেবিলের মধ্যবর্তী সর্বোচ্চ স্থিতি ঘর্ষণকে ছুঁয়ে ফেলছে, এবং এর দৈর্ঘ্য একটু বাড়িয়ে দেওয়া মানে কি, ওজনটা একটু বাড়িয়ে দেওয়া, তখন তো সর্বোচ্চ স্থিতি ঘর্ষণকে অতিক্রম করে তারা হচ্ছে গতি লাভ করবে, তখন হচ্ছে গতীয় ঘর্ষণের আবির্ভাব ঘটবে এবং একটা লব্ধি বলের সৃষ্টি হয়ে ওই বরাবর ত্বরণ সৃষ্টি হয়ে চেনটা পড়ে যাবে। তো স্বাভাবিকভাবে আমি এখন আমার শর্তটা লিখতে পারতেছি, এক্স লেংথের বা চেইনের এক্স যে অংশটা আছে, এই এক্স দৈর্ঘ্যের অংশের আগে ভর বের করা লাগবে। ধরি পুরা চেনের দৈর্ঘ্য হচ্ছে এল আর পুরা চেনের ভর হচ্ছে এম, তো স্বাভাবিকভাবে একক দৈর্ঘ্যে চেনের যে ভর আছে, একক দৈর্ঘ্যে সেটা হচ্ছে যে পুরা ভর বাই পুরা দৈর্ঘ্য। তাহলে একক দৈর্ঘ্যে আছে এতটুক ভর, তাহলে এক্স দৈর্ঘ্যে আছে হচ্ছে এক্স ইন্টু একক দৈর্ঘ্যে ভর। তাহলে ওজন হচ্ছে শুধু জি গুণ করে দিছি, সেটা কিসের সমান হবে, সেটা হচ্ছে তোমার সর্বোচ্চ স্থিতি ঘর্ষণের সমান হবে। সর্বোচ্চ স্থিতি ঘর্ষণ কি, তোমার হচ্ছে যে ওই দুটা তলের মধ্যবর্তী স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক ইন্টু এল মাইনাস এক্স, বাকি যে দৈর্ঘ্যের অংশটা চেইনের অংশটা টেবিলের উপর আছে, ওই চেইনের অংশটার তোমার টেবিলের উপর যে পরিমাণ বল প্রয়োগ করতেছে, কি পরিমাণ বল প্রয়োগ করতেছে, তার ওজনের পরিমাণই তো বল প্রয়োগ করতেছে, ইনটু তোমার হচ্ছে যে স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক। তাহলে ওজন কত এটার, এই এল মাইনাস এক্স, এই দৈর্ঘ্যের টেবিলের উপর যে এই দৈর্ঘ্যের চেইনটা আছে, এই দৈর্ঘ্যের চেনের ওজনটা কত। আমি আবার একক দৈর্ঘ্যের ভর নিয়ে আসবো, সেটার সাথে এল মাইনাস এক্স দৈর্ঘ্যের যে চেইনের অংশটা, এই এল মাইনাস এক্স দৈর্ঘ্যটা যদি গুণ দিই, তাহলে এল মাইনাস এক্স এর দৈর্ঘ্যে চেনে যে পরিমাণ ভর আছে সেটা বের হবে, ইন্টু জি দিলে হচ্ছে
এই L মাইনাস এক্স দৈর্ঘ্যের চেনের অংশটা টেবিলের উপর কি পরিমাণ বল প্রয়োগ করতেছে সেটা পেয়ে গেছি, বা টেবিলটা বিপরীতে যে পরিমাণ প্রতিক্রিয়া বল দিচ্ছে সেটা পেয়ে গেছি, ইনটু তোমার হচ্ছে স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক। বেশি ভাঙছি তো, এই জন্য ইচ্ছা করতেছো না আমি তোমাকে বেশি ভেঙে বুঝাই, কারণ আমি ধরে নিছি যে তুমি একটু দেখে আসছো, তো এই জন্য হচ্ছে যে ইচ্ছার বিরুদ্ধে গিয়ে কিছু বলতে গেলে ওই হিজিবিজি হয়ে যায় আর কি। তো যাই হোক, তো এখান থেকে আমি এভাবে এভাবে কাটাকাটি করলাম, কাটাকাটি কাটাকাটি, আচ্ছা এক্স তো কাটাকাটি যাবে না, জি কাটাকাটি করলাম, তো কাটাকাটি করে পেলাম এক্স ইজ ইকুয়াল টু মিউ এস ইন্টু এল মাইনাস এক্স, যেখান থেকে আমি এক্স এর মানটা বা সর্বোচ্চ আমি যতটুক ঝুলাই দিতে পারবো সেই মানটা পাই গেছি মিউ এস এল বাই 1 প্লাস মিউ এস বাই মিউ এস হচ্ছে স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক। লাস্টে আসি হচ্ছে ফ্রিকশন ইন 3 ডাইমেনশন, যেটা নিয়ে হচ্ছে আমি কোয়েশ্চেন দিয়েছিলাম আমার ইয়েতে, কোথায়, ফেসবুক গ্রুপে, বাট অনেকে মানে ট্রাই করছে, পারে না আর কি। তো এটার কনসেপ্টটা তোমাদেরকে দেখাই দিই। কোনো একটা বস্তুকে যদি 3D একটা রুমের মধ্যে, রিয়েল লাইফে যে কোনো কিছু 3D, তো 3D একটা রুমের মধ্যে রেখে একটা বল প্রয়োগ করা হচ্ছে, ধরো বল প্রয়োগ যেটা করা হচ্ছে ওটার ভেক্টর ফর্ম দিয়ে দিয়েছে, ঠিক আছে। তো ভেক্টর ফর্ম দিয়ে দিলে তুমি ভালো মতো বুঝতেছো এই যে বস্তুর ভর, যেটা বস্তুর ভর হচ্ছে এক্স ওয়াই তল যেটা, বা আমাদের যে সারফেস, ওই সারফেসের বরাবর নিচের দিকে কাজ করবে ডাব্লিউ, তাই না, ডাব্লিউ বরাবর, ডাব্লিউ বা এম জি বরাবর নিচের দিকে কাজ করবে। আবার তোমার এক্স ওয়াই তলটা তো আর মসৃণ না, এক্স ওয়াই তল আসলে তোমার বস্তুর তলের একটা ঘর্ষণ গুণাঙ্ক আছে, ওটা হচ্ছে মিউ, ঠিক আছে। তাহলে স্বাভাবিকভাবে তোমার যে বলটা প্রয়োগ হচ্ছে ওই বলের একটা উচ্চতা বা জেড অক্ষ বরাবর একটা উপাংশ আছে না, যেটা হচ্ছে সি নিউটন হচ্ছে তোমার জেড অক্ষ বরাবর উপাংশ, যেটা কিনা বস্তুটার প্রাথমিকভাবে সে যে ওজনটা তলের উপর প্রয়োগ করতেছিল তাকে কমাই দিচ্ছে, সে যে পরিমাণ বলটা তলের উপর প্রয়োগ করতেছে সেটা তার ওজন থেকে কমাই দিচ্ছে। কত কমাচ্ছে? সি নিউটন কমাচ্ছে। তাহলে বস্তুটা তলের উপর বল প্রয়োগ করতেছে, বা তল বস্তুটার উপর যে বিপরীত প্রতিক্রিয়া বলটা প্রয়োগ করতেছে সমপরিমাণ, সেটা হচ্ছে তার ওজন থেকে তোমার বলের যে উপাংশটা বস্তুটাকে উপরের দিকে টানতেছে সেটার মাইনাস, ঠিক আছে। এখন আমি প্রতিক্রিয়া বল পাইলাম, তাহলে তোমার যে বলের এক্স আর ওয়াই অক্ষ বরাবর যে উপাংশ এ নিউটন আর বি নিউটন, এই দুটাই তো তোমাকে বস্তুটাকে এই এক্স ওয়াই তল বরাবর মাঝে কোন একটা দিকে টেনে নিয়ে যাইতে সাহায্য করতেছে। আচ্ছা, হুন্ডার সাউন্ড আছে, এইসব সাউন্ডগুলো ইগনোর করিও। ভাইয়া যখন একটা মাইক্রোফোন নিয়ে ফেলবো ইনশাল্লাহ, তখন তোমাদেরকে আর এত কষ্ট করা লাগবে না, বুঝছো আশা করি। তাহলে হচ্ছে যে এ নিউটন এক্স অক্ষ বরাবর কাজ করতেছে, বি নিউটন ওয়াই অক্ষ বরাবর কাজ করতেছে, দুটা মিলে বস্তুটাকে এক্স ওয়াই তলে মাঝে কোন একটা দিকে টানতেছে। কিন্তু বিপরীতে কি কাজ করতেছে? যেদিকে টানতেছে বিপরীতে কাজ করতেছে কি, এক্স ওয়াই তলের ওই বিপরীতেই কাজ করতেছে তোমার ফ্রিকশন ফোর্স। এদিকে হবে না, একটু এদিক করে হবে আর কি। ফ্রিকশন ফোর্স বা ঘর্ষণ বল বিপরীতে কাজ করতেছে। তাহলে আমার বস্তুটাকে শুধু বিচ্যুতি ঘটাতে, স্থিতি থেকে বিচ্যুতি ঘটাইতে যে সর্বনিম্ন বল দেওয়া লাগবে সেটা হচ্ছে সর্বোচ্চ স্থিতি ঘর্ষণের সমপরিমাণ বল। তাহলে এখানে তোমার এক্স ওয়াই তলে বস্তুটার উপর প্রয়োগকৃত বল কি, এ নিউটন আর বি নিউটন তো লম্বভাবে ক্রিয়া করতেছে, তাহলে এদের লব্ধি বলটা রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই বলটা হবে কিসের সমান? সর্বোচ্চ তোমার স্থিতি ঘর্ষণের সমান, সর্বোচ্চ স্থিতি ঘর্ষণ মিউ এস। আর স্বাভাবিকভাবে যদি তোমার এই এক্স আর ওয়াই অক্ষ বরাবর যে বলের উপাংশ ওগুলা যদি তোমার সর্বোচ্চ স্থিতি ঘর্ষণকে অতিক্রম করে, তখন তোমার যে ত্বরণ সৃষ্টি হবে ওই ত্বরণটা আমি যদি ক্যালকুলেট করতে যাই, ওই ক্ষেত্রে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস মিউ কে আর ইজ ইকুয়াল টু এম এ। ঠিক আছে, আশা করি তোমরা এতটুকু পর্যন্ত বুঝতে পারছো। অ্যালং দ্য ভিডিও, পুরা ভিডিওতে হচ্ছে আমার আসলে মাইক্রোফোন নাই, ফ্যান অফ করে আসলে রেকর্ড করা লাগে।
তো আমি যখন গরমে ঘেমে যাই, এক্সস্টেড হয়ে যাই, তখন বুঝানোর ক্ষেত্রে হচ্ছে ভুলভাল বলা শুরু করি মাঝে মধ্যে। তো আমি রিয়েলি সরি যদি কোনো একটা জায়গায় আমি এক্সেজারেট করে ফেলি, কোনো একটা জায়গায় যদি আমি বেশি বুঝাই ফেলি বা কম বুঝাই ফেলি, বা কোনো একটা জায়গায় যদি আমি নাই বুঝাই থাকি। তো ফ্যান অফ করে যখন রেকর্ড করি তখন ঘেমে এরকম লাগে, মানে এক প্রকার এক্সস্টেড লাগে। তো আনচান আনচান অস্থির অস্থির লাগে। তো ওই টাইম হচ্ছে যখন ঘেমে যাই, ফার্স্ট যখন আমি হচ্ছে যে ফ্যানটা মাত্র অফ করি তখন অত প্রবলেম হয় না। ঘেমে যাওয়ার পরে একটু হচ্ছে যে আমি আনচান বোধ শুরু করি, অস্থির বোধ শুরু করি, তখন তোমাদেরকে বোঝানোর সময় হচ্ছে যে একটু উলট পালট জগা খিচুড়ি বানাই ফেলি মাঝে মধ্যে। তো যাই হোক, এইসব ছোটখাটো জিনিস আশা করি তোমরা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। আমার এখনো ফ্যান অফ, ঘাম পড়তেছে, তো মুখে কথার বুলিও আটকাচ্ছে, মুখে যে কথা বলতেছে এগুলো মানে আটকে যাচ্ছে। কখন যে আমি ভিডিওটা শেষ করে ফ্যান অফ করবো এটার প্রতীক্ষা, মানে অপেক্ষা করতেছি, এই আর কি। তো আপাতত আমার ভিডিও এখানে শেষ। আমার ভিডিওর নেক্সট ফ্রিকশন পার্টে আসবে যে টু বডি সিস্টেম। ওই টু বডি সিস্টেমের আদ্য পান্ত নিয়ে আমি হচ্ছে নেক্সট ভিডিওটা করব। তো তোমরা তত দিনে হচ্ছে আমার সাথে থাকো, আমাকে একটু সাপোর্ট দাও, ঠিক আছে? একটু সাপোর্ট দাও, তাহলে আর হচ্ছে আমার ফেসবুক গ্রুপে জয়েন হয়ে নেও, ঠিক আছে? তাহলে আমি আমার ভিডিওটা শেষ করতেছি।